এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই। তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসব। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যাই আফনান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, এই ঘটনাটা বেশ ছোট, মানে একদম বেশ ছোট ঘটনা। স্টুডিও একটা লাশের ঘটনা। জি, ঘটনাটির সময় ছিল রাসেল ভাই ২০০৪ সালের দিকে। জি জি আ, খুলনার ডাকব উপজেলার বৈটাঘাটা গ্রামের ঘটনা এটা। জি তো একজন ভ্যান চালকের সাথে ঘটনাটি ঘটে। ঘটনার কিছু অংশ রাসেল ভাই একটু কমন, আমি আগে থেকে বলে দিলাম। সাধারণত বিষয়টি একটু কমন, এই জন্য বলছিলেন যে ঘটনাটি এটা একটু কমন আর কি। সাধারণত আমি একটু অ্যাভয়েড করে যাই কমন বিষয়গুলো, তারপরও আজকে বলছি আর কি। আশা করি লিসেনার্সদের ভালো লাগবে আর কি। তো ঘটনাটি যার সঙ্গে ঘটছেন একজন ভ্যান চালক। উনি শুধু যে ভ্যানে বিভিন্ন মালটাল টানতেন তা না, অনেক সময় দেখা যেত যে অসুস্থ রুগী, এমনকি যদি কখনো পুলিশ খবর দিত, বিভিন্ন লাশও উনি ওনার ভ্যানে নিয়ে আসতেন আর কি। বিভিন্ন গ্রামে উনি পৌঁছে দিতেন। তো ২০০৪ সালে একজন পুরুষ মানুষ, উনি বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। তো তার লাশটি আ খুলনা সদর যে হসপিটাল, সে সদর হসপিটালে পোস্টমর্টেম বা আনুষঙ্গিক কাজটা শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। তো উনি খুব সাহসী লোক ছিলেন এবং পৌত্র এলাকায় ওনার বেশ সুনাম ছিল, খুব ইয়াং ম্যান ছিলেন আর কি। তো যার কারণে লাশ পুলিশ পরিবারকে বুঝিয়ে দেন। তো পরিবার বলেন যে, আমরা অন্য একটা ভ্যানে চলে আসতেছি, তুমি লাশটা নিয়ে চলে আসো তাড়াতাড়ি। তো উনি বললেন যে, আমার সাথে অন্য কোনো লোকের প্রয়োজন নাই, আপনারা নিশ্চিন্ত মনে বাসায় চলে যান, আমি লাশ নিয়ে চলে আসছি। তো সবাই বিশ্বাস করে তারা আগে আগে বাসায় চলে যান, লাশের অপেক্ষায় ছিলেন বাড়িতে গিয়ে। তো উনি একাই লাশ নিয়ে আসছিলেন। তো কোনো কারণে উনার প্রতিমধ্যে উনার ভ্যানটা আবার একটু খারাপ হয়ে যায়, যার কারণে ও সেটা আবার মেরামত করে আবার ফিরতে ফিরতে আরেকটু দেরি, ঘণ্টাখানিক দেরি হয়ে যায় আর কি। বেশ লেট হয়ে যায়। এটা আসলে অনাকাঙ্ক্ষিত ছিল যে এটা হবে। এমনিতেই টায়ার পাংচার হয়ে যায়, এগুলো ঠিকঠাক করতে আবার সন্ধ্যার পরে একটু গ্রাম অঞ্চল, মেকারও পাওয়া যাচ্ছিল না। তো এজন্য একটু দেরি হয়ে যায় আর কি। তো উনি যখন ফিরছিলেন লাশ নিয়ে, তো ওই বৈটাঘাটা গ্রামের মানে মাঝখান দিয়ে চলে গেছে এক খুব ভালো রাস্তা আর কি, পাকা রাস্তা। তো একটা জায়গায় একটা ব্রিজ রয়েছে। তো ব্রিজে উঠার সময় বেশ মানে একটু উঁচু হয়ে ব্রিজে উঠতে হবে এবং নামার সময় আবার বেশ ঢালু। তো উনি যখন ব্রিজটা যখন উঠবেন, তখন উনি ভ্যানের সিট থেকে নেমে হাত ধরে টেনে টেনে ব্রিজের উপরে উঠানোর চেষ্টা। তো উনি হঠাৎ দেখছিলেন যে কি ব্যাপার, ভ্যানটা আটকে গেল কেন। তো পিছন দিকে তাকিয়ে দেখে মোটামুটি ৬-৭ বছরের একটা ছোট্ট মেয়ে, ফ্রক পরা একটা মেয়ে, সে মানে চুল এলোমেলো, সে ২ হাত ধরে ভ্যানটা টেনে ধরে রাখছে, মানে সে উঠতে দেবে না। তো উনি মনে করেছেন যে আশেপাশের মানে ওটা কিন্তু একদম মানে জনমানববিহীন এলাকা ছিল না রাসেল ভাই, আশেপাশে ঘরবাড়ি ছিল। তো উনি চিন্তা করেছেন হয়তো আশেপাশের বাড়ির কোনো দুষ্টু মেয়ে, সে এসেই ভ্যানটা টেনে ধরেছে। আচ্ছা, তো উনি খুব বকাঝকা করেন, এই এত রাত্রে কি করো, যাও চলে যাও, এরকম বলে দেখে সে মেয়েটা ছেড়ে দিয়ে আবার দৌড় দিয়ে চলে গেল। তো চিন্তা করে যাক আপদ বিদায় হয়েছে। তখন উনি স্বাভাবিকভাবেই ভ্যানটা ব্রিজে উঠিয়ে আবার ভ্যানে উঠে যখন নামা শুরু করেন, বেশ দ্রুত গতিতেই ভ্যানটা নামছিল। তো হঠাৎ করে উনি চিন্তা করলেন কি ব্যাপার, ভ্যানে একটু ভার বেশি মনে হচ্ছে আগের থেকে। তো পিছন দিকে তাকিয়ে দেখে ওই মেয়েটা ভ্যানের পিছনে মানে বসে আছে এবং পা দুলিয়ে বেশ মানে আয়েশ করে বসে আছে। তো উনি ওই ভ্যান দ্রুতগতিতে যাচ্ছিল, উনি ভ্যানটা একটু গতি কমিয়ে দিয়ে ব্রেক করে সাইডে নিয়ে এসে তখন বলেন, এই তুমি এখানে কি চাও, কি করো। তো ওই মেয়েটা কিছুই বলে না, শুধু হাসে আর কিছু বলে না। তো তো উনি বেশ আরও বকাঝকা করলেন যে যাও চলে যাও। তো তাও যায় না, শেষ পর্যন্ত উনি মানে এতটাই বিরক্ত হন যে উনি ভ্যানটা রেখে রাস্তার পাশে গিয়ে একটা লাঠি ভাঙেন, একটা মানে গাছ ভেঙে একটা লাঠি তৈরি করে ওকে তাড়া করেন। বেশ দেখা যায় মেয়েটা আবার চলে গেল, ওই লাঠি মানে তাড়া খেয়ে চলে গেল। তো উনি আবার ভ্যান চালানো শুরু করেন। তো এখন রাসেল ভাই, আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে উনি হঠাৎ করে কি মনে হচ্ছে পিছনে একটু নড়াচড়া শব্দ। তো পিছন দিকে তাকিয়ে দেখে ওই মেয়েটি ওনার ঠিক পিছনে বসে আছে এবং সাধারণত ভ্যানে একদম ড্রাইভারের দুপাশে কিন্তু আমরা বসার জায়গা আছে ভ্যানে। ভ্যান কিন্তু ভাই রানিং চলা অবস্থায় কিন্তু কখনো ড্রাইভারের পাশে উঠে বসা যায় না, থামার পরে তারপর উঠে বসতে হয়। দেখে ওই মেয়েটি ওনার ঠিক পিছনে ওইভাবে বসে আছে। তো উনি এইবার রাসেল ভাই খুব ভয় পান।
প্রথম দিকে উনি দুই সময় কখনোই মনে হয় না যে এটা অন্য কিছু হতে পারে। এখন উনি ভয় পান যে কি ব্যাপার, এরকম তো আসলে বসার কথা না, এটা নিশ্চয়ই অন্য কিছু। তো উনি দ্রুত ভ্যান থামিয়ে লাফ দিয়ে ভ্যান থেকে নেমে যান। নেমে যাওয়ার পরে তখন উনি তারপর একটু মনে সাহস সঞ্চয় করে বলতে থাকেন, এই তুমি কে, বলো। সে কিছুই বলে না। তারপর উনি আবার একটু মনে সাহস করে আয়াতুল কুরসি পড়ে ওই মেয়েটাকে আবার তাড়া করা শুরু করেন। তো রাসেল ভাই উনি দেখছিলেন যে মেয়েটা আবার দৌড়ে এসে ব্রিজের ওপর উঠে গেল, এবং ব্রিজের ওপর উঠে যাওয়ার পরে ব্রিজের দুই পাশটা সাধারণত রাসেল ভাই একটু গুঁচু থাকে। তো ওই মেয়েটা নিচ দিয়ে তো পানি প্রবাহিত হচ্ছিল, মেয়েটা উঁচু জায়গায় গেল এবং সুন্দর করে ওই পাশ থেকে সে ব্রিজের নিচের দিকে নেমে গেল। ঠিক যেমন রাসেল ভাই এমন যে বিল্ডিংয়ের ছাদ যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে কেউ একজন হেঁটে আবার নিচে নেমে গেছে, যেমন টিকটিকি বা মাকড়সা যেভাবে নেমে যায়। এবং দেখে কি ওই মেয়েটা ওই ব্রিজের পাশ থেকে নেমে ব্রিজের নিচ দিয়ে হেঁটে, মানে স্পাইডারম্যানের মতো, মানে মাথা নিচে দিয়ে হেঁটে আবার ওই পাশ দিয়ে উঠছে, মানে মনে হয় বৃত্তাকারে ব্রিজটাকে প্রদক্ষিণ করছে, এরকম কয়েকবার করছে। তখন রাসেল ভাই উনি এতটা ভয় পান, উনি এবার খুব সাংঘাতিক কোনো কিছু একটা খপরে পড়ে গেছেন। তো যেহেতু রাসেল ভাই প্রথমে বললাম জায়গাটা কিন্তু একদম জনমানব শূন্য ছিল না, আশেপাশে ঘরবাড়ি ছিল। তো উনি ওখানে ভ্যানটা রেখে দ্রুত বিভিন্ন বাড়ির ওদিকে, ঘরবাড়ি ওদিকে চলে যান। ওদিকে গিয়ে লোকজনে ডাকাডাকি করেন। কিছু লোককে বলেন যে এই সমস্যা, আপনারা একটু সাথে আসেন, আমার সাথে একটা লাশ আছে, আপনাদেরই গ্রামের লোক, আর একটু সামনে বাড়ি। তখন ওনারা সেই বাড়ির যারা আছেন চিনতে পারেন যে হ্যাঁ ওই বাড়িতে একজন লোক মারা গেছে, ও তার লাশ, আচ্ছা চলো যাই। তো ওনারাও আসেন, এসে দেখে ওখানে ভ্যান বা লাশ কোনোটাই পাওয়া যাচ্ছে না। তো খুঁজতে খুঁজতে দেখা যায় পিছন দিকে ব্রিজের পাশে ওনার ভ্যান এবং লাশটা পড়ে আছে। তো লাশটা সবাই মিলে ভ্যান এবং লাশটা টেনে তোলেন উপরে। তো টেনে তোলার পরে রাসেল ভাই খেয়াল করেন যে লাশের হাত, তারপর পায়ের কাছে এবং ঘাড়ের কাছে মাংস খুবলে কেউ যেন উঠিয়ে নিয়েছে। তো সবাই বলল হয়তোবা এখানে শিয়াল বা কুকুর বা এই কাজটা করে ভাই, এতটুকুই বললেন। কিন্তু রাসেল ভাইয়ের মনে হচ্ছিল যে ঠিক মানে চাকু দিয়ে কেটে নিলে যেমন হয়, মানে অন্য জায়গায় অন্য শিয়াল বা অন্য কিছু কামড় দিলে তো আঁচড়ের ডাকটা এরকম কিছু থাকে, ওই রকম মনে হয়েছে চাকু দিয়ে খুব সুন্দরভাবে এটা কেটে নিয়ে গেছে, মানে মসৃণভাবে কেটে নিয়ে গেছে। তো এরপরে রাসেল ভাই উনি লাশ নিয়ে যান পরিবারের কাছে, সব ঘটনা বলেন, তার এই ধরনের দুর্ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরিবার যাক ভাই সমস্যা নাই, আপনি বেঁচে ফিরছেন, এটাই শুকরিয়া। তারাও বিষয়টা স্বাভাবিকভাবেই নেন আর কি। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। ঘটনাটি কালেক্ট করার জন্য সৈকত, তারপরে রূপম আমাকে খুব হেল্প করেছে। ঘটনাটি আরও মাঝে ভুলে গেছিলাম আর কি, পরে আবার আমি ওদের কাছ থেকে শুনে নিয়েছি। ওদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ লিসেনারদেরকে। আমি সোহাগ, রাজশাহী সোহাগ, মিরপুর থেকে এসেছি। তো রাসেল ভাই আমি যে ঘটনাটা বলবো এটাও খুব রিসেন্ট একটা ঘটনা। এটা হচ্ছে ২০১৮ সালের ডিসেম্বর মাসের ঘটনা। তো কোনো একটা কারণে আমি রাজশাহীতে যাই। রাজশাহীতে যাওয়ার পরে একটু ছুটিতে ছিলাম। রাজশাহীতে যাওয়ার পরে ওখান থেকে আমার কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা হচ্ছে কি যে নদীতে যাই, মানে পদ্মা নদী। সম্ভবত আমি বলে রাখি যে আমাদের রাজশাহীর পাশ দিয়ে পদ্মা নদী বয়ে গেছে। আর পদ্মা নদীর ওই পাশে আমাদের বাংলাদেশের মধ্যে কিছু গ্রাম আছে, ২-৩টা গ্রাম আছে, যে গ্রামগুলো পার হলে তারপরে আমরা মানে ইন্ডিয়ান বর্ডার পাই। তো আমার যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে ওই গ্রাম কেন্দ্রিক। ওই গ্রাম কেন্দ্রিক বলতে যে ওই গ্রামে এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন, আজও পর্যন্ত। কারণ কিছু ক্ষেত্রে দেখা যায় যে কয়েকটা পোল দিয়ে কিছু ঘরে এখন পর্যন্ত বিদ্যুৎ গেছে, বাট ওগুলোতে এখনও ফুলভাবে বিদ্যুৎ যায়নি। আর সেখানে ব্যবহার হয় সোলার সিস্টেমের যে লাইটের ব্যবস্থা, এই সোলার মাধ্যম দিয়েই তারা বিদ্যুতের চাহিদাটা পূরণ করে। তো আমি যে ঘটনাটা বলবো, ওখানে একজন জেলে, ওনার নাম হচ্ছে রশিদ মিয়া নামের একজন জেলে। জি। তো উনি ওনার ভাতিজাকে নিয়ে প্রত্যেকদিন মাছ মারতে যেত। তো বলে রাখি যে ফাল্গুন চৈত্র মাসের দিকে যখন নদী শুকিয়ে যায়, তখন নদীর মাঝখানে কিন্তু অনেক বড় চড় পড়ে। আমাদের রাজশাহীতে দেখা যায় যে মনে হয় যে নদীর মাঝখানে একটা গ্রাম জেগে গেছে। এরকম অনেক মানে ফসল টসল চাষ হয়, এই কারণে দেখা যায় যে ঘরবাড়ি তৈরি করে ফেলে অনেকে ফসল পাহারা দেওয়ার জন্য এরকম। তো সেই চরগুলানের মধ্যে মানে কিছু সাইডে দেখা যায় যে অনেক বড়ভাবে পানি জমে থাকে। মানে চরগুলা ওই পানিগুলো আর নদীতে যেতে পারে না, যখন নদী শুকিয়ে যায় তখন ওই পানিগুলো ওখানেই থেকে যায়। তো এই জায়গাগুলোকে বলে হচ্ছে, তাদের ভাষায় যেটা আমি বলছি, যে এই জায়গাগুলোকে বলে দামু, দামু হিসেবেই খ্যাত। তো এই দামুতে অনেক পানি থাকে, আর এই দামুটার যেটা হচ্ছে কি যে নদী যখন শুকিয়ে যায় তখন এই দামুতে অনেক মাছ আটকে যায়। তো ওনারা যেহেতু যেই নদীটা শুকিয়ে গেছে এটা তো খুব ছোট হয়ে আসে, তো এখানে তারা মাছ মারে, এমনকি তারা ওই দামুতে যেও না মাছ মারে। তো চাচা ভাতিজা দুইজন একসাথে যায় মাছ মারতে। তো
তো এটা একেবারে অলমোস্ট শোনা আমার কাছে, যে রশিদ সাহেব নিজেই আমাকে বলেছে, উনি বৃদ্ধ মানুষ এখন, উনি আমাকে বলেছে। তো এই মাছ মারার সময় প্রত্যেকদিন যেহেতু মাছ ধরতে যায় তারা, একদিনকে কি হয়েছে যে রশিদ মিয়ার যে ভাতিজাটা, উনি অনেক রাত্রে উঠে একাই চলে গেছে। একাই চলে গেছে বলতে কি, যে সে প্রত্যেকদিন দেখে যে রেগুলারলি যেভাবে মাছ মারে সেভাবেই মাছ মারতে সে আগ্রহ প্রকাশ করেছে আর চলে গেছে সাথে সাথে। এখন বিষয়টা হচ্ছে যে তিনি, উনার চাচা ওনাকে আগেও বলেছিল যে মাছ মারতে গেলে তুমি একা যেও না। তো উনি প্রত্যেকদিন যেহেতু দেখে যে কোনো বিপদ কিছু তো হয় না, মাছ মারতে গেলে সমস্যা কি, আমি যদি একা যাই তাহলে সমস্যা কি, চলে গিয়েছে একদিনকে রাত্রে, অনেক রাত্রে উঠে চুপ করে কাউকে না বলে সে মাছ মারতে চলে গেছে। তা আমাদের এলাকায় যে জিনিসটা হয় যে বাঁশ দুইভাবে ওয়াইয়ের মতো করে বেঁধে ওর মধ্যে নেট বেঁধে ওই নেটটা নিয়ে ঘাড়ে করে নিয়ে আর মাছ রাখার জন্য, যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে খলই, যেটাকে বলে বেতের তৈরি হয় এটা, এই জিনিসটা নিয়ে সে চলে গেছে। উনি ওই নৌকা নিয়ে আর জাল, নৌকায় জাল আছে, জাল নিয়ে চলে গেছে। এবার সে নৌকা থেকে জাল ফেলতে ফেলতে নদী পার করে ফেলেছে। নৌকাটা নদীর এপাশে রেখে সে এবার বলছে কি যে আমি দামুতে যাব, দামুতে যেয়ে মাছ ধরা শুরু করব। ঠিক আছে, ওকে ফাইন। সে দামুর দিকে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে খেয়াল করছে যে আমি একটা কথা বলে রাখি যে বালুর মধ্যে যদি আমরা হাঁটি তাহলে আমাদের পাটা কিন্তু পিছনের দিকে একটু স্লিপ করে, বালুর মধ্যে টেনে নেয় পিছন দিকে। কিন্তু যেই ঘটনাটা ঘটছে ওনার সাথে, যে উনি যে ধাপটা দিচ্ছে ওই ধাপটা পিছে যাচ্ছে না, ধাপটা কিছু সেকেন্ডের জন্য সামনে চলে যাচ্ছে। আবার কয়েক সেকেন্ড বন্ধ থাকার পরে আবার স্বাভাবিক ধাপ, আবার আবার কয়েক সেকেন্ড পর পর এই জিনিসটা, যে একটা করে ধাপ, একটা বা দুইটা ধাপ যখন এই সেকেন্ডের মধ্যে পড়ছে, এই ধাপগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো সেই চিন্তা করছে যে আমি এই ঘটনা ঘটছে কি না, সে মনে করছে বাতাস হচ্ছে আর ঘুটঘুটে অন্ধকার, তার হাতে লাইট আছে, এটা মনে করছে স্বাভাবিক কিছু, অস্বাভাবিক কিছুই না। সে দামুর কাছে একবারে যখন কাছাকাছি চলে গেছে, কাছাকাছি যাওয়ার পরে সে পায়ের এক কবজি অবধি পানিতে নেমে গেছে। নামার পরে সে খেয়াল করছে যে তার ২-৩ সেকেন্ডের জন্য যেটা হচ্ছে, যে পায়ের কাছে এক কবজি পানি কিন্তু অনেকখানি পানি। ঠিক আছে ভাই, যেটা বলছিলাম যে এক কবজি পানি পর্যন্ত নেমে যাওয়ার পরে দেখছে কি, যে ২-৩ সেকেন্ডের জন্য ওই পানিগুলা তার পা থেকে দূরে চলে যাচ্ছে। ঠিক ২-১ সেকেন্ডের মধ্যে আবার পানিগুলো চলে আসছে। তখন সে ভাবছে যে এত তো বাতাস হচ্ছে না, যে পানিগুলা এত দূরে চলে যাচ্ছে আর আবার চলে আসছে। তখন সে মনে মনে একটু ভীত সন্ত্রস্ত হচ্ছে যে কি ব্যাপার, কি হচ্ছে। এরপরে সে যখন পায়ের দিকে লাইট মারে, তখন এবার দেখছে কি যে সে যেখানে দাঁড়িয়ে আছে ঠিক ২-৩ সেকেন্ড পর পর সে নিজেই মুভ করছে। মানে যেই বালুর উপরে দাঁড়িয়ে আছে সে নিজেই মুভ করছে এবং মানে তাকে টেনে নিয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় যে টেনে নিয়ে যাচ্ছে। আবার কি হচ্ছে যে ২-৩ সেকেন্ড পর থেমে যাচ্ছে, আবার ২-৩ সেকেন্ড পর আবার একটু যাচ্ছে। এইভাবে যেহেতু চরের মধ্যে অনেক ঘুরঘুটা অন্ধকার থাকে, আর ওখানে তো দামুক অন্ধকার, চারিদিকে অন্ধকার, তখন সে চারিদিকে এবার লাইট দেওয়া শুরু করেছে। লাইট দিতে দিতে যখন দামুর মাঝখানে লাইট দিয়েছে, অ্যাকচুয়ালি ভাই এটা শোনার পর আমার গুজবাম্পস হচ্ছিল যে এখনও হচ্ছে। তো যখন লাইট দিয়েছে তখন দেখছি এই যে পানির উপরে একজন বসে আছে, পানির উপর একজন বসে আছে, আর এটা এমন একটা জন্তুর মতো, মানুষের মতো বলবো না যে তার দুটা হাত আছে, দুটা পা আছে, কিন্তু জন্তুর মতো যে পুরো গা একেবারে কালো লোমশ, অলমোস্ট গোটা গা কভার লোমে একেবারে ঢাকা। সে বসে আছে এবং তার চোখ দুটো একেবারে নীল, নীল চোখ একেবারে। তো সে যে কাজটা করছে, ওই যে যেই জন্তুটা, ওই জন্তুটা যে ওই জিহব্বা, তার জিহব্বাটা যখন পানির মধ্যে ছেড়ে দিচ্ছে, তখন সব পানি বালু সব ২-৩ সেকেন্ডের জন্য উঠে যাচ্ছে, মানে কাছে চলে আসে, মানে অলমোস্ট সংকুচিত হয়ে যাচ্ছে। যেই আলোর জিহ্বাটা তুলে নিচ্ছে তখন পানিগুলো আবার ছেড়ে যাচ্ছে। এই জিনিসটা দেখার পরে সে খুব জোরে চিৎকার করতে শুরু করে, আর ওই লাইটটা ওর দিকেই ধরে রাখে। আমরা সবাই তো জানি যে মানে আলো দেখলে নাকি সব কিছু চলে যায়। তো লাইটটা ওর দিকে যখন ধরেছে তখন এই যে নীল চোখগুলা মনে হচ্ছে আরও নীল হয়ে গেছে। এই জিনিসটা দেখে খুব চিৎকার করার পর সে দৌড়াতে ওখান থেকে দৌড়াতে ওই নৌকার উপর এসে সেন্সলেস হয়ে যায়। এরপরে যখন ওনার আঙ্কেল যখন খোঁজা শুরু করে যে আমার ভাতিজাটা কই, বাসায় জিজ্ঞেস করছে যে মাছ ধরতে যাব, ভাতিজা কই, তখন ওনার ভাইয়ের ওয়াইফ যারা, ওই ছেলেটার মা বলছে যে কেন, ও তো চলে গেছে মাছ মারতে, কেন আপনার সাথে যায়নি? দেন উনি বলছেন না, আমাকে তো কিছু বলেনি। তখন এবার শুরু হয়ে গেছে খোঁজাখুঁজি। খুঁজতে যে দেখছে নৌকা নদীর ওই পাশে, এখন আরেকজন নৌকাকে বলেছে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলেন। নিয়ে যেতে যখন ওই পাশে চলে যায়, যে দেখছে নৌকার উপর ওই ছেলেটা সেন্সলেস হয়ে পড়ে আছে, তাড়াতাড়ি যখন কাছে গেছে গোটা গায়ে অনেক খামচানোর দাগ, মানে ওর গোটা গায়ে খামচানো। তখনও কিন্তু সূর্য ওঠেনি, মানে ভোর,
পুরো গাটা খামচানোর দাগ, সে মানে এমনভাবে খামচানো যে রক্তাক্ত হয়ে আছে এভাবে। এখন যখন ওই ছেলেটাকে মানে নদীর এপাশে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে যখন মানে বাসায় নিয়ে এসে চিকিৎসা করার জন্য নিয়ে আসা হয়, এর মধ্যে একটা ঘটনা ঘটে আশ্চর্য, যে ঘটনাটা রাসেল ভাই কি বলবো, যে যখন আস্তে আস্তে সূর্য উঠছে সকালের, ওর গায়ের মধ্যে অনেক লোম গজাচ্ছে, যেই লোমটা এটা শুনে আমিও খুব অবাক হয়েছি। হ্যাঁ, অনেক লোম গজাচ্ছে, যেটা খুব কালো কুচকুচা এবং মোটা হচ্ছে লোম গজাচ্ছে। একসময় সূর্য যখন একেবারে উঠে যায় তখন ওর গোটা গায়ে, পুরো শরীরে কোনো জায়গা বাদ ছিল না যে এই লোমগুলা বাদ ছিল না, একটা জায়গাও ফাঁকা ছিল না, পুরো গায়ে লোম হয়ে যায়। লোম হওয়ার পরে যখন মানে ঠিক একদিন পরে ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়ে, যেহেতু এরকম একটা অস্বাভাবিক জিনিস হচ্ছে, তার মধ্যে একটা সময় যে একদিন পরে ছেলেটা মারা যায়। তো এই জিনিসটা দেখার পরে ওনার চাচা হচ্ছে গিয়ে যে একজন বড় আলেমকে নিয়ে যায়, যে দেখেন আসলে অ্যাকচুয়ালি কি হয়েছিল আমার ভাতিজার সাথে, যে এরকম হলো কিসের জন্য। তখন উনি বলছে, এই হুজুরটা বলছে যে এখানে এমন একটা জিনিস ছিল, আপনারা বলেন খারাপ জিন বলেন বা শয়তান বলেন, পিশাচ বলেন, যেটাই বলেন না কেন, এটা এমন একটা খারাপ জিনিস ছিল, উনি ওনাকে খুব মারাত্মকভাবে ডিস্টার্ব করেছে। আর এই ডিস্টার্ব করার কারণে মানে এই ঘটনাটা ঘটেছে। মানে উনি খুব তদবির করার পরেই তারপরে এই জিনিসটা বলেছে যে ওনাকে খুব ডিস্টার্ব করা হয়েছে। উনি হয়তোবা কোনো কিছু করছিল, কোনো একটা কাজ করতে যে তারপরে আপনার এই ছেলেটা ওনাকে খুব ডিস্টার্ব করে, আর এটা শাস্তিস্বরূপ ইনাকে এই ঘটনাটা ঘটায়, যে তার গোটা গায়ে খামচি দেয় আর পুরো শরীরে তার মতোই লোমটাকে তুলে দেয় একেবারে। দেন উনি একটা না একটা সময় যেয়ে মারা যান। এটা তার প্রতিশোধমূলক একটা শাস্তি নেন। তবে এটা যদিও ঠিক হয়নি, তারপরেও তো সে তো আর তার জানটা ফিরিয়ে দিতে পারবে না। তো এটাই ছিল ঘটনা। চলে যাচ্ছি আবারও আফনান ভাইয়ের কাছে এবং তার যে দ্বিতীয় ঘটনাটি সেটা শুনে আসব। আশা করছি এই ঘটনাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম আতিকুল ইসলাম আতিক। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানার কাছিকাটা ইউনিয়নের দক্ষিণ বারুদিয়া গ্রামে। উনি বর্তমানে একটি স্বনামধন্য প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন, আর চাকরির সুবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রয়েছেন। এখন যে ঘটনাটি বলবো সেটা কিন্তু এই আতিক ভাইয়ের মায়ের কাছ থেকেই উনি পেয়েছেন। ঘটনাটি অবশ্য বলেছিলেন আতিক ভাইয়ের নানি আতিক ভাইয়ের মাকে, মানে আতিক ভাইয়ের মা তার মায়ের কাছ থেকে শুনেছিলেন। আতিক ভাইয়ের নানি উনি যখন এই ঘটনাটি প্রত্যক্ষ করেন তখন সময়কালটা ১৯৭৫ সালের আশেপাশে হবে। তখন আতিক ভাইয়ের মা অনেক ছোট। আতিক ভাইয়ের নানির দুজন দেবর ছিলেন, একজনের নাম নিজামুদ্দিন, আরেকজনের নাম হচ্ছে রমিজুদ্দিন। নিজামুদ্দিন বড়, রমিজুদ্দিন ছিলেন ছোট। নিজামুদ্দিন বাঁশের বিভিন্ন জিনিসপত্র বানাতেন, আর রমিজুদ্দিন বড় ভাইকে সাহায্য করতেন। তাদের পেশা ছিল এগুলো বানানো। অবসর সময়ে বাঁশি বাজাতেন নিজামুদ্দিন। বেশ মিষ্টি আর মধুর সুরে উনি বাঁশি বাজাতে পারতেন। রমিজুদ্দিনও বাঁশি বাজাতেন, তবে এতটা নিখুঁত না, মানে বড় ভাইয়ের মতো না আর কি। যাই হোক, দিনের বেলা কাজ করেন আর রাতের বেলা নির্জন জায়গায় গিয়ে এই নিজামুদ্দিন, যিনি বড় ভাই, উনি বাঁশি বাজাতে শুরু করেন। রাতটা ছিল চাঁদনি রাত, চারদিকের আলোতে আলোকিত হয়ে আছে। তিনি বাঁশি বাজাচ্ছেন, তখন হঠাৎ করে দেখতে পান গাছপালা যেন সব কেঁপে উঠছে। জঙ্গলের ভেতরে এক ধরনের সুবাস বইতে শুরু করছে, যেটা নিজামুদ্দিন আগে কখনো পান নাই। তখন তিনি বুঝতে পারেন এখানে অতি প্রাকৃত কোনো কিছু নিশ্চয়ই হতে যাচ্ছে। তিনি বাঁশি বাজানো থামিয়ে দেন। তখন তিনি দেখেন একটা পরী আকাশ থেকে নেমে এসেছে। তার সাথে আরও ৩-৪ জন পরী রয়েছে, কিন্তু তারা দূরে দাঁড়িয়ে আছে। এটা দেখে উনি বেশ ভয় পাচ্ছিলেন। এটাও উনি চিন্তা করলেন যে বাঁশি বাজালে এমন কিছু হওয়াটাই স্বাভাবিক। তিনি আগেও মুরব্বীদের কাছ থেকে শুনেছেন বাঁশি বাজালে অনেক সময় জিন পরীরা বাঁশির সুরে পাগল হয়ে চলে আসে। যাই হোক, নিজামুদ্দিন আবার বাঁশি না বাজিয়ে বসে থেকে দাঁড়িয়ে যান। কি করবেন বুঝতে পারছিলেন না। তখন ওই পরী বলেন যে, নিজামুদ্দিন, আপনি বসুন, আপনার কোনো ভয় নেই। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, এটা আমার যাওয়ার পথ। আমার যাওয়ার পথে সাধারণত আমার সঙ্গী সাথীরা থাকে। এর আগেও আপনার বাঁশির সুর আমি শুনেছি, আপনার বাঁশির সুর ভালো লাগে, তবে কখনো এখানে এসে সামনাসামনি আপনাকে আমি দেখা দেই নাই। সামান্য একটু শুনেছি, যাওয়ার পথে যতটুকু শোনা যায় চলে গিয়েছি। চিন্তা করলাম যে আজকে আপনার বাঁশির সুর শুনব, তাই মূলত আমি এসেছি। আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি আমাদেরকে বাঁশি বাজিয়ে শোনান, আমরা আমাদের মতো করে নাচব।
আমরা নিষেধ করার আগ পর্যন্ত আপনি বাঁশি বাজাবেন, তবে এর আগে আপনি থামতে পারবেন না। পরীদেরকে দেখে নিজামুদ্দিন কিন্তু বাঁশি বাজানো অবস্থায় ছিলেন না, কারণ ওনার মধ্যে ভয় কাজ করছিল। পরীটা বুঝতে পারেন যে নিজামুদ্দিন ভয় পাচ্ছেন। পরীটা আবারও নিজামুদ্দিনকে অভয় দেন, বলেন যে ভয় নাই, আপনি বাজান। নিজামুদ্দিন এবার বাঁশিতে সুর তোলেন। পরীরা নাচ শুরু করেন। নাচ বলতে উচ্ছৃঙ্খল কোনো নাচ না, এটা এমন এক ধরনের বিশেষ নাচ। হাত ঘুরিয়ে ঘুরিয়ে, শরীর লাঠিমের মতো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কেমন এক ধরনের যেন নাচ। হতে পারে এটা তাদের নাচ। তো নিজামুদ্দিন বাঁশি বাজাচ্ছেন দেখছেন, তো এভাবে কতক্ষণ বাজিয়েছেন উনি ঠিক জানেন না। একটা সময় পীরা বলে যে থামুন, আমরা এখন চলে যাব, তবে যাওয়ার আগে আপনার সাথে কিছু কথা আছে। তখন ওই পরীটা নিজামুদ্দিনের সাথে অনেকগুলো কথাই বলেন। তো এর মধ্যে উল্লেখযোগ্য কথা হলো যে ওই পরীটা তো প্রথম দিকেই জানিয়েছিলেন যে তারা এদিক দিয়ে আসা যাওয়া করেন। পরীটা জানান যে আপনি বাঁশি বাজাবেন, একটা নির্দিষ্ট সুরের কথা বলে, যেই সুরটা মাঝে মাঝেই বাঁশিতে নিজামুদ্দিন তুলতেন। তখনই পরীটা বলেন যে এই সুরটা আপনি তুললে আমরা চলে আসব, বুঝব যে আপনি আমাদেরকে ডাকছেন। তো কিছু কিছু সুরের কথা বলে দেন ওই পরীরা, যে আপনি এই সুরটা যদি তোলেন আমরা এটা বুঝে নেব, ওই সুরটা তুললে এটা বুঝে নেব। নিজামুদ্দিনও সেটা মনোযোগ দিয়ে শোনেন। তো যাই হোক, আরও একটা কথা বলে দেওয়া হয় যে আপনি এই কথাগুলো কাউকে বলবেন না। আর আপনার জন্য আজকে আসার সময় কিছু খাবার নিয়ে এসেছি, আপনি এগুলো খান, কোনো ভয় নাই, এগুলো ক্ষতিকর কিছু না, এগুলো হালাল খাবার, আপনার কোনো ক্ষতি হবে না। তো কিছু খাবার দেয় নিজামুদ্দিনকে। নিজামুদ্দিন এগুলো খান, খুবই সুস্বাদু খাবার ছিল। এ ধরনের খাবার উনি আগে কখনো খান নাই। চিন্তা করলেন আমার ছোট ভাই, তার জন্য নিয়ে যাই, রমিজউদ্দিন যিনি। কিন্তু তাকে কেন, অন্য কাউকেই কিন্তু এ কথা বলা যাবে না যে পরীর সাথে তার কথা হয়েছে, খাবার পরী দিয়েছে বা বাঁশি বাজানোর পর পরী আসছিল, তো এগুলা বলা যাবে না আর কি। তো এভাবেই নিজামুদ্দিনের সাথে পরীর একটা ভালো সম্পর্ক হয়ে যায় বটে। কিন্তু যখন খাবারটা নিয়ে রমিজউদ্দিনকে দিয়েছে, এই খাবারের স্বাদে তো রমিজউদ্দিন পাগল হয়ে যায়। সে বলে যে বড় ভাই, এই খাবার তুমি কোত্থেকে পেলা? সে তো নাসর বান্দা, কোনোভাবেই বড় ভাইকে ছাড়ে না। বলে যে তুমি বলো, আমি কাউকে বলবো না। এইভাবে বলতে বলতে একটা পর্যায়ে বিরক্ত হয়ে ওই নিজামুদ্দিন যিনি উনি বলেন যে শোন, আমি তোকে বলবো কিন্তু তুই কাউকে বলবি না। সেও প্রতিশ্রুতি দেয় কাউকে বলবে না। নিজামুদ্দিন যখন রমিজউদ্দিনকে এই বিষয়টা বলে, এরপর রমিজউদ্দিনের নতুন বায়ানা শুরু হয়। সে পরী দেখবে, পরী দেখাতে হবে তাকে। এটাই এবার এটা কিভাবে সম্ভব, এটা তো বলা নিষেধ। এখন নিজামুদ্দিন তো পড়ে যায় বিশাল এক মুসিবতে। কি করবে? ছোট ভাই তো নাসর বান্দা। রাজি হয়, কিন্তু বলে দেয় পরীরা যেন টের না পায় কোনোভাবেই। এই কারণে একটা পরিকল্পনা করে নিজামুদ্দিন যে ওই জঙ্গলের একটু দূরে একটা গাছ রয়েছে, ওই গাছের গোড়ায় চুপটি করে বসে থাকবে রমিজউদ্দিন। ওখান থেকে কোনো নড়াচড়া করবে না, কোথাও যাবে না, চুপচাপ বসে থাকবে। আর অন্যদিকে নির্দিষ্ট যে জায়গায় এই নিজামুদ্দিন বাঁশি বাজান, সেখানে উনি বাঁশি বাজাবেন। একটা পর্যায়ে পরী চলে আসবেন, পরী আসার পর তারা বাঁশির সুর শুনবেন, এরপরে চলে যাবেন। এই তো। তো যাই হোক, এরকম পরিকল্পনা অনুযায়ী কাজও শুরু হয়ে যায়। সত্যি সত্যি নিজামুদ্দিন বাঁশি বাজানো শুরু করেন। বাঁশি বাজানোর অল্প সময় পরই দেখা গেল হঠাৎ করে গাছপালা নড়াচড়া শুরু হয়ে গেছে। ওর ভেতর দিয়ে বেশ কিছু আলোকরশ্মি ছুটে আসছে। আলোকরশ্মিগুলো ছুটে এসে থেমে গেল নিজামুদ্দিনের সামনে। আলোকরশ্মিগুলো রূপ নিল মানুষের অবয়বে। সেই পরীগুলো মূলত এভাবেই দৃশ্যমান হল। আশেপাশে সুন্দর সুবাস ছড়িয়ে পড়ল। দূরে যেই রমিজউদ্দিন, সে কিন্তু অবাক হয়ে দেখছে, ভয়ও পাচ্ছিল যদিও বা। তো যাই হোক, পরীরা তো কিছু সময় বাঁশি শোনে, এরপর বলে দেয় যে আপনি থামেন, আপনি কিন্তু আজকে একটা বিশাল বড় অপরাধ করেছেন। আপনার ভাইকে কিন্তু নিয়ে আসার কথা ছিল না, আপনি নিয়ে আসছেন। এটা কি অপরাধ না? আপনাকে তো নিষেধ করা হয়েছিল, কাউকে বলবেন না, সেখানে আপনার ভাইকে নিয়ে আসছেন। আপনার ভাই লোকটা কিন্তু খুব বেশি সুবিধার না। আপনি আপন ভাই হিসাবে হয়তোবা তার সম্পর্কে কিছু বলবেন না, কিন্তু তার সম্পর্কে আমরা খোঁজ খবর নিয়েছি। আপনি যে আলোচনা করেছেন সেগুলো আমরা জানি। যেহেতু আপনার ভাই, আপনার প্রতি আমাদের একটা শ্রদ্ধাবোধ রয়েছে, আর এই শ্রদ্ধাবোধের কারণেই মূলত আপনাকে আজকে কিছু বললাম না। রমিজউদ্দিনকেও কিছু বললাম না, তবে রমিজউদ্দিন এই বিষয়টা যেন কাউকে না বলে। বললে কিন্তু বিপদ হবে,
আর তখন আমরা কোনো ধরনের সহযোগিতা করতে পারব না। আজকে আপনারা বাড়িতে চলে যান, আমরাও চলে যাই, এই বলে পরিহাও চলে যায়। ঠিক যেভাবে আসছিল আর কি, তারা মানুষের অবয়ব থেকে হঠাৎ করে একটা গোল আলোর রূপ নেয়। এরপর তারা ওই জঙ্গলের ভেতর দিয়ে ছুটে কোন দিকে যেন চলে যায়। রমিজউদ্দিনকে নিয়ে বাড়িতে চলে আসেন এবং নিজামুদ্দিন রমিজউদ্দিনকে বলেও দেন যে পরীরা কিন্তু একথা বলছে, তুমি কিন্তু কাউকে একথা বলতে পারবা না। এখন রমিজউদ্দিন আসলেই লোকটা সুবিধার না। সে বাসায় আসার পর চিন্তা করছে যে সেও তো বাঁশি বাজাতে পারে, সেও বাঁশি বাজিয়ে পরীদেরকে ডাকবে। এরকম চিন্তা করছে। নিজামুদ্দিন যেদিন বাসায় থাকবে না, ওই দিন সেই অপকর্মটা করবে, এরকমই সে পরিকল্পনা করেছে। সত্যি সত্যি একদিন উনি বাড়িতে ছিলেন না। ওই দিন কি করেছে? এই রমিজউদ্দিন সে ওখানে গিয়েছে, সে বাঁশি বাজিয়ে পরী নামাবে। এখন ওইখানে সে গিয়েছে, অনেকক্ষণ ধরে বাঁশি বাজিয়েছে, কিন্তু না, কোনো পরী নেই, কিচ্ছুই নেই। বাঁশি বাজাতে বাজাতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, গলা ব্যথা শুরু হয়ে গেছে। এরপর বিরক্ত হয়ে আবার বাড়িতে চলে আসছে। চলে আসার পর সেই রমিজউদ্দিন আর কি নিজামুদ্দিনকে বলে যে, বড় ভাই, আমি তো এরকম গেছিলাম, কিছুই তো পাইলাম না। এইটা শুনে বড় ভাই তো খুব রাগারাগি করে যে, তোর তো এই কাজটা করার উচিত হয় নাই। আসলেই তো তুই লোক ভালো না, তুই কেন এই কাজটা করতে গেলি? আবার তো বিপদ ডেকে নিয়ে আসবি তুই। তো যাই হোক, এরপরে এই যে নিজামুদ্দিন উনি গিয়েছেন ওনার স্বভাব সুলভ যেই বাঁশি বাজানো সেটার জন্য। তো উনি যাওয়ার পর অল্প সময় পরে পরীরা চলে আসছে, যেভাবে তারা আসে। আসার পর পরীরা বলছে যে, আজকে আপনার সাথে জরুরি কথা আছে, বাঁশি বাজানো বন্ধ করেন, আজকে বাঁশি বাজানো লাগবে না। আপনার ভাই সেদিন আসছে, এসে বাঁশি বাজিয়েছে, আমরা সামনে আসি নাই, ইচ্ছা করেই আসি নাই। আমরা আসলে কিন্তু ওকে ওখানেই মেরে ফেলতাম। আপনার কথা চিন্তা করে তাকে কিছু বলি নাই। আজকে বাড়িতে যান, আপনার ভাইকে ভালো করে নিষেধ করে দেন, সে দ্বিতীয়বার যেন এই কাজ না করে। নিজামুদ্দিন বাড়িতে এসে তার ভাইকে খুব বকাঝকা করছে যে, তুই ভবিষ্যতে কখনো এই কাজটা করবি না। কিন্তু রমিজউদ্দিন তো লোক দুষ্টু, তার মাথা থেকে কোনোভাবেই এই পরীকে যে বশ করতে হবে, বাঁশি চিন্তা করছে, বাঁশি বাজিয়ে পরীকে বশ করবে, এই চিন্তা তার মাথা থেকে নামছে না কোনোভাবেই। কয়েকদিন পর এই নিজামুদ্দিন হঠাৎ করে কোনো কারণে অসুস্থ থাকেন আর কি, জ্বর বা অন্য কোনো কিছু হয়েছিল, বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই সুযোগটা নিয়েছিলেন রমিজউদ্দিন। সে কি করেছে? ওই রাত্রে ওই জায়গাটাতে, যেই জায়গাতে নিজামুদ্দিন বাঁশি বাজায়, ওইখানে গিয়েছে। যাওয়ার পর সে বাঁশি বাজানো শুরু করেছে। সে যখন বাঁশি বাজানো শুরু করেছে তখন সে দেখতে পায় ওই যে সে নিজামুদ্দিনের মতোই যখন বাঁশি বাজায় নিজামুদ্দিন, তখন একটা আলো, বেশ কিছু আলোক রশ্মিগুলো ছুটে আসে জঙ্গলের ভেতর থেকে, গাছগুলো নড়াচড়া করে, ওরকম শুরু হয়ে গেছে। সে চিন্তা করছে যাক পরী আসছে, কিন্তু না, ওই আলোগুলো এসে ভয়ঙ্কর কিছু অবয়ব ধারণ করে। এই অবয়বগুলো রমিজউদ্দিনের সামনে এসে বলে, রমিজউদ্দিন বাঁশি বাজা, একবারের জন্য যদি থামিস এক্ষুনি জীবন্ত তোকে মাটিতে পুঁতে ফেলব। এই ভয়ঙ্কর চেহারাগুলো দেখে রমিজউদ্দিন তো আর বাঁশি বাজাতে পারে না। এগুলো সামনে বাঁশি বাজানো কি সম্ভব? জানের ভয়ে বাঁশি বাজানোর চেষ্টা করলেও সুর আসে না। তখন ওই অবয়বগুলো তেড়ে আসে তার দিকে মারার জন্য। রমিজউদ্দিন একটা সিস্টেম জানত, যেটা তার ভাই শিখিয়ে দিয়েছিল, যে বাঁশি বাজিয়ে তার ভাইকে ডাকা, ওই বিশেষ সুরটা তুললে তার ভাই টের পাবে যে এই সুরে তার ভাইকে ডাকা হচ্ছে। সে ওই সুরটা বাঁশিতে তুলতে সক্ষম হয়। ওই সময় তার ভাই অসুস্থ ছিল, কিন্তু এই সুরটা যখন তার কানে আসছে তখন বুঝতে পারছে যে রমিজউদ্দিন নিশ্চয়ই আবার অপকর্ম করার জন্য ওই জায়গায় গেছে, একটা বিপদে পড়ছে, তা না হলে তো এই সুর তোলার কথা না। উনি যদিও শুয়ে শুয়ে রমিজউদ্দিনের বাঁশির হালকা সুর উনি শুনতে পারছিলেন, কিন্তু অসুস্থ ছিলেন তো উনি আর আসলে এটা নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করতে পারেন নাই। কিন্তু যখনই একটা বিশেষ সুর উনার কানে আসে তখনই বুঝতে পারলেন উনি আর এখন শুয়ে থাকতে পারবেন না, ওনাকে যেতেই হবেই, তা না হলে বড় ধরনের বিপদ হবে। উনি ওনার হাতে বাঁশি নিয়ে দ্রুত ওই দিকে যাওয়া শুরু করলেন। উনি দূর থেকেই ভয়ঙ্কর বিশ্রী পচা গন্ধ পাচ্ছিলেন নাকি। উনি বুঝতে পারলেন যে এগুলো কোনো পরী না, নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো পিশাচ শ্রেণীর জিন এখানে চলে আসছে। তো উনি দ্রুত দিকে যাওয়া শুরু করেন। যেতে যেতে কি করেছেন, উনি যেই সুরে পরীগুলোকে ডাকেন সেই সুরটা বাঁশিতে তোলা শুরু করেছেন। ইতোমধ্যে দেখা যায় আরেকটা গ্রুপ, আলোর একটা গ্রুপ বা আলোর ঝলকানি, খণ্ড খণ্ড আলো বিভিন্ন জায়গায়, আলোর একটা দল মনে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে আসছে। ওই জিনিসগুলোকে এগিয়ে আসতে দেখে ওই পিশাচগুলো অদৃশ্য হয়ে যায়। ওই অবয়বগুলো সামনে এসে আবার পরীর রূপ ধারণ করে, যেই রূপগুলোতে সবসময় আসতো আর কি। তো আসার পর এই নিজামুদ্দিনকে বলছেন যে, আমরা কিন্তু টের পেয়েছিলাম, আমরা আসি নাই। সে বাঁশি বাজানো শুরু করেছে আবারও, আমরা আসি নাই। এরপর দেখলাম যে এই দিক দিয়ে যাওয়ার পথে এক ধরনের পিশাচগুলো তারা এখানে আসছে, আমরা ইচ্ছা করে আসি নাই, কারণ রমিজউদ্দিনের একটা পাওনা ছিল। কিন্তু যখন দেখলাম যে আপনি আসছেন এবং আপনি আবার আমাদেরকে আহ্বান করলেন, শেষ পর্যন্ত আর না এসে থাকতে পারলাম না। আমরা আসার কারণে এগুলো চলে যায়, তবে এই পিশাচগুলো কিন্তু আপনার ভাইকে ছাড়বে না, তার অনেক বড় ক্ষতি করবে। আজকের মতো চলে যান, ভবিষ্যতের জন্য সাবধান হয়ে যান, কিন্তু আপনার ভাই
ওর বিষয়ে আমরা কোনো ধরনের কোনো পদক্ষেপ নেব না। আপনাকে আগের থেকে সতর্ক করেছিলাম যে আপনার ভাই লোক ভালো না, তার লোভের কারণেই আজকেও বিপদে পড়েছে, আপনার ভাইকে সাবধানে রাখবেন। এই বলে পরীরা চলে যায়। তো রমিজুদ্দিনকে আবার কি করেছিল, এই যে অল্প সময় পেয়েছিল যতটুকু এই পিশাচ শ্রেণীর জিনগুলো, যখন নিজামুদ্দিন আসছিলেন, পরীগুলো আসছিলেন, এর মধ্যবর্তী সময়, তখন ওই জিনগুলো এই রমিজুদ্দিনকে বেশ কয়েকবার আছাড় মেরেছিল। আর এই আছাড় খেয়ে রমিজুদ্দিনের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। অনেকদিন ধরে ট্রিটমেন্ট করা হয়েছিল, আস্তে আস্তে উনি সুস্থ হয়েছিলেন। তো যাই হোক, সুস্থ হওয়ার পর রমিজুদ্দিন কোনো একটা কারণে তার মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায়। উনি তো অবিবাহিত ছিলেন, আর উনি বের হয়ে কি করেছেন, উনার বাড়ি বের হয়েছেন অবশ্য রাতের বেলা। উনার বাড়ির পাশেই ছিল ধানের জমি, আর ওই সমস্ত জমিগুলোতে ওই সময় পানি দেওয়ার জন্য এক ধরনের পারাকল ছিল। পারাকল কেমন? পায়ের চাপে, মানে পায়ের পাড়া দিয়ে পানি তুলতে হতো, এই জন্যই ওই কলগুলোকে পারাকল বলতো। তো রমিজুদ্দিন রাগ করে ওই পারাকলের পাশে একটা ছোট্ট ঘর ছিল, ওই ঘরে চলে যায়। তো পরিবারের সদস্যরা মনে করছে সে রাগ করে চলে গেছে, আবার আসবে। ওই সময় তার ভাই নিজামুদ্দিনও ছিল বাড়িতে, চিন্তা করছে আসবে, চলে আসবে। তো রমিজুদ্দিন ওই ঘরের মধ্যে কি করছেন, বেশ কিছুক্ষণ বাঁশি বাজিয়েছেন নাকি, ওই বের হওয়ার সময় বাঁশিটা হাতে করে নিয়ে গেছে। সেই ঘরের মধ্যে শুয়ে শুয়ে বাঁশি বাজাচ্ছে নিজের মতো করে। হঠাৎ করে তার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে যাওয়ার দরকার হয়। তো উনি বাইরে গিয়েছেন, হঠাৎ করে তার কানে আওয়াজ আসে, মনে হচ্ছে ঘুমুর পায়ে কেউ হেঁটে যাচ্ছে। কে হেঁটে যাচ্ছে এটা উনি বুঝতে পারছেন না, খোঁজার চেষ্টা করছেন কে হাঁটে। হঠাৎ করে অপূর্ব চেহারার একটা মেয়েকে উনি দেখতে পান। এই মেয়েটাকে দেখে রমিজুদ্দিন এক ধরনের মোহে পড়ে যায়। সে ওই মেয়ের পেছনে যাওয়া শুরু করে। একটা সময় তার হুঁশ আসে, আরে সে কোথায় যাচ্ছে? সে তো সেই ভয়ঙ্কর জঙ্গলের কাছে চলে এসেছে যেখানে তার যাওয়া মানা ছিল, যেখানে গিয়ে বাঁশি বাজাতে গিয়েই পিশাচদের খপ্পরে পড়ে মারাত্মকভাবে আহত হয়েছিল। দীর্ঘ চিকিৎসা নিয়ে সে এখন কিছুটা সুস্থ। সে নিজে অজান্তেই ওই জায়গায় চলে এসেছে। সে বুঝতে পারে সে সেই পিশাচগুলোর খপ্পরে পড়েছে। আসলে সেই সুন্দরী নারীর অবয়বে ভয়ঙ্কর এক পিশাচকে দেখেছে। এটা যখন সে বুঝতে পারে, তখনই দেখা গেল ওই নারী অবয়বটা ভয়ঙ্কর একটা অবয়ব ধারণ করেছে, আর ওই অবয়বটা ওই সময় তাকে আক্রমণ করে। রমিজুদ্দিন পিছনে ঘুরে দৌড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। ওই অবয়বটা তার উপর আক্রমণ করে। ওই অবয়বটা কি করেছে? রমিজুদ্দিনকে বারবার শুধু থুতু ছিটাচ্ছে, এবং এই থুতুগুলা খুবই পিচ্ছিল জলীয় পদার্থ। বারবার থুতু ছিটাতে তার সমস্ত শরীর পিচ্ছিল করে ফেলেছে। রমিজুদ্দিন কোনোভাবেই ওই অবয়বটার সাথে পেরে উঠছিল না। একটা পর্যায়ে সে জ্ঞান হারায়। পরদিন সকালবেলা এক কৃষক তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বাড়ির সবাই তাকে জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার জ্ঞান ফিরছিল না। আর তার গায়ে যে ধরনের পিচ্ছিল পদার্থগুলো ছিল, এগুলো কোনোভাবেই যাচ্ছিল না। সাবান দিয়ে বারবার শরীরে ডলে দেয়া হচ্ছিল, তারপর এক ধরনের আঁশ জাতীয় জিনিস দিয়ে তার শরীরকে বারবার ডলে দেয়া হচ্ছিল, তারপর সাবান দেয়া হচ্ছিল, তারপরও কোনোভাবেই ওই জলীয় পদার্থগুলো তার শরীর থেকে যাচ্ছিল না। তাকে একটা পর্যায়ে জিজ্ঞেস করা হয়, যখন তার জ্ঞান ফিরে আসে, কি হয়েছিল? সে কাঁপা কাঁপা কণ্ঠে সেই ঘটনাটা খুলে বলে। এটা বলার পর রমিজুদ্দিন আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে, আর আকাশের দিকে বড় বড় চোখ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর তার শরীরের ভেতর থেকে এক ধরনের গড়গড় গড়গড় আওয়াজ বের হতে থাকে। এরপর খিচুনি শুরু হয়, আর তারপরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে তিনি বাড়ি জমান। তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। রমিজুদ্দিন তার ভাইয়ের কথা এবং ওই পরিদের কথা না শোনার কারণেই তার এই পরিণতি হয়েছে, যদিও এটাই তার ভাগ্যে ছিল, কারণ উনি অনেকটা একগুঁয়ে স্বভাবের ছিলেন, একটু দুষ্ট প্রকৃতির ছিলেন। বয়স তত বেশি ছিল না, কিছুটা একগুঁয়ে তো থাকবেই। তো যাই হোক, এই ঘটনার পরে নিজামুদ্দিনও আর কখনোই বাঁশি বাজানোর জন্য ওই জঙ্গলে যান নাই, আর ওই পরীদের সাথেও তার আর কখনোই দেখা হয় নাই। পরীরাও কখনো তার সাথে যোগাযোগ করে নাই। এভাবেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দিবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি আপনার ভূত এফএম সেই 2010 থেকে শুনি। তখন থেকে ভূত এফএমের প্রতি একটা ভালোবাসা আমার কাজ করে। তো অনেক দিন থেকেই চিন্তা করতেছি আপনাকে একটা ঘটনা পাঠাবো। আমি ইতিমধ্যে কয়েকটি ঘটনা পাঠিয়েছি, জানি না কি কারণে সিলেক্ট হয়নি। তো এই জন্য আমি পুনরায় আপনাকে একটা নতুন ঘটনা পাঠানোর চিন্তা করলাম। আশা করি ঘটনাটা যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো আমি ঘটনায় ফিরে যাই। ঘটনাটা আমাকে যিনি শেয়ার করেছেন তার নাম হচ্ছে আরমান। তো আরমান ভাই তার বাসা হচ্ছে রংপুরে, কিন্তু রংপুরের কোথায় এটা তিনি শেয়ার করতে মানা করেছেন। তো তিনি আমাকে যেভাবে শেয়ার করেছেন আমি চেষ্টা করব আপনার কাছে সেভাবে শেয়ার করার। তো ঘটনা বলতেছেন আরমান ভাই রংপুর শহরে ঠিক উত্তর দিকে মাহিগঞ্জ এলাকার বেশ পুরনো। এই মাহিগঞ্জের বুকে চিরে যাওয়া দীর্ঘ রাস্তাটার এক কোণে আছে
খাসবাগ এলাকা। তো খাসবাগের ভিতরের দিকে এগোলে বিশাল এক জঙ্গল আর জীর্ণশীর্ণ কিছু পুরনো ইটের দালাল চোখে পড়ে, যা আসলে কয়েকশো বছরের পুরনো জমিদার বাড়ি, ধ্বংসাবশেষ। সেই ধ্বংসাবশেষের গা ঘেঁষেই রয়েছে গ্রামের সবচেয়ে প্রাচীন কবরস্থান, যেটাকে স্থানীয়রা কালু পীরের মাঠ বলে চিনে। ঘটনা ছিল ২০১৩ সালের অক্টোবর মাসের এক গুমুট রাতের। নাম আমার হচ্ছে আরমান। তখন আমি সদ্য অনার্সে ভর্তি হয়েছি। আমার বন্ধু সজীবের খাজবাগের বাড়িতে একটা বিয়ের দাওয়াত ছিল। তো সজীবের বাসাটা ছিল একদম সেই পুরনো কবরস্থানের শেষ মাথায় একটা নির্জন বাগানের ভিতর। তো ঘটনায় ঘটেছিল রাত যখন আনুমানিক 11:30। বিয়ের অনুষ্ঠান শেষ করে আমরা বন্ধুরা মিলে বাড়ির ছাদে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করেই সজীবের বড় ভাই শামীম ভাই এসে বললেন, তোরা এখানে চেঁচামেচি করিস না, আজ অমাবস্যা, জানিস না? যা, বাসায় যা। তো এই রাতে কালো পীরের মাঠে কেউ উচ্চস্বরে কথা বলে না। আমরা শহরের ছেলে, এই সব কুসংস্কার আসলে শুনে হেসে দিয়েছিলাম, কিন্তু শামীম ভাই খুবই গম্ভীর হয়ে বললেন, হাসিস না আরমান, এই কবরস্থানে এমন কিছু আছে যা এখনো মানুষের রক্তে রক্তমাংসের স্বাদ ভুলে যায়নি। তো এটা বলে শামীম ভাই চলে যায়। তো যখন রাত যখন 1টা বাজে, তখন আমি সিদ্ধান্ত নিলাম বাড়ি ফিরে যাব। আমার বাসা ছিল ধাপ এলাকায়। সজীব আর অন্যরা অনেক বারণ করল, বলল রাতটা থেকে যা। কিন্তু আমার তখন জেদ চেপেছে। সাইকেল নিয়ে একাই রওনা হইলাম। রাস্তাটা একদম ফাঁকা। মাহিরগঞ্জের সেই সরু পিচ ঢালা পথ, দুই পাশে ঘন পাঁঝর আর আমবাগান। বাতাসের শব্দে পাঁঝরগুলো মানে কোকি কোকি একটা কিরকম সাউন্ড হচ্ছিল। তো কবরস্থানের কাছাকাছি আসতেই আমি খেয়াল করলাম বাতাসটা যেন বেশি জোরে বইতেছে আর কিরকম ঠান্ডা ঠান্ডা লাগতেছে আমাকে। তো আমি সাইকেল চালাচ্ছি, কিন্তু মনে হচ্ছে আমার সাইকেলের পিছনে কেউ একজন মনে হয় টেনে ধরে রেখেছে। আমি ঘামতে শুরু করলাম। আমার কাছে মনে হলো যে সাইকেলটাতে প্রচুর পরিমাণ প্রেসার দিতে হচ্ছে। সাইকেলটা কোনোভাবেই এগোচ্ছে না। তো হঠাৎ আমার সামনে টর্চের আলোয় দেখলাম, আমার কাছে টর্চ লাইট ছিল। তো রাস্তার পাশে ঠিক মাঝখানে একটা বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে। আমি বেশ অবাক হলাম যে রাস্তার মাঝে আবার বুড়ো মানুষ কোত্থেকে এলো। আমি দেখলাম তার পরনে একটা লুঙ্গি আর গায়ে শুধু গায়ে একটা চাদর দিয়ে জড়ানো। তো আমি সেই মানুষটাকে দেখার সঙ্গে সঙ্গে সাইকেলে ব্রেক কষাইলাম। তো আমি অবাক হয়ে একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, চাচা, এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছেন? তো সেই বুড়ো মানুষটা কোনো কথা বলল না, শুধু আঙুল উঁচিয়ে কবরস্থানের ভিতর একটা বড় শিমুল গাছের দিকে ইশারা করল। আমি কৌতূহলী হয়ে সেদিকে তাকাই। আমার তাকাতেই আমার যেন কলিজা শুকিয়ে গেল। শিমুল গাছের ঢালায় একটা নয়, অন্তত 7-8টা ছায়ামূর্তি ঝুলে আছে। তারা নড়াচড়া করতেছে। শুধু স্থির হয়ে আমার দিকে তাকিয়ে আছে এরকম নয়, তারা নড়াচড়া করতেছে এবং আমার দিকে ইশারা করতেছে। আমি ভয়ে বুড়ো লোকটার দিকে থেকে আসতেছি, উনি ওনার রুমে গেলেন। উনি জাস্ট ওনার জন্য গেলেন, যে কিছুক্ষণ উনি রুমের ভিতর থেকে দূর করে বের হয়ে আসছে, এই আমার ঘরে আসুন, আমার টুলটা কোথায়, যে টুলে আমি আগরবাতি মোমবাতি রাখি। তখন আলী বলতেছে, আমি তো ওটা এনে কল শ্রমিকদের দিছি। তো সে দেখে যে টুলটার উপরে দাঁড়ায় কাজ করছে। তখন সে বলতেছে, সর্বনাশ হয়ে গেছে, আমি আমার সাধনার যত পাওয়ার, আমি এই টুলটা আমার আসুম, এই আমার যত সাধনা পাওয়ার তাদেরকে আমি এই টুলের মাধ্যমে আমি কল করি, এই টুল দিয়ে ব্যবহার করি। এই টুল পাড়া দিয়ে ওরা কাজ করছে দেখে এই টুলের যাদের পাওয়ার আছে তারাই অভিশাপে এই কল থেকে পানি উঠতেছে না, এবং কি উঠবেও না, এটাকে নতুনভাবে গাড়তে হবে, এবং কি তাহলেই উঠবে। তো এই ঘটনা যখন আমিও আমার বড় ভাই শাহ আলীর কাছ থেকে শুনলাম, তখন আমরা কিউসিড হলাম যে সুফি সাহেবের কাছ থেকে হয়তো ভাই এর চেয়ে মজাদার আকর্ষণীয় কোনো ঘটনা পাবো। তো একদিন সফি মামা আসলো এই দোকানে। বড় ভাইকে বলেই রাখলাম যে ওনাকে আসতে বলেন, আমরা একটু শুনি, মজা হবে। তো উনি একদিন আসলো, আমরা সবাই মিলে আড্ডা মারার পরে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে, আচ্ছা মামা, আপনি তো এই জীবনে আমরা জানি আপনি অনেক কিছু করেন, চিকিৎসা করেন, অনেক কবিরাজিও করেন। তা আপনার জীবনে চমৎকার কোনো ঘটনা থাকলে বা ভয়ের বা অতি প্রাকৃত কোনো ঘটনা থাকলে আমাকে বলেন। তখন সে বলতেছে, আমার জীবনে তো অনেক ঘটনায় আছে, কোন ঘটনা বলি? তবে আমার জীবনের সাধন শুরুর পর যে একটা ঘটনা তোমাদের বলতেছি, যেটা আমার জীবনে মোড় ঘুরিয়ে দিস, আমার চরম ক্ষতি করে ফেলছে। বলেন, তাহলে বলেন শুনি। তো আমরা তার কথা শুনতেছিলাম। সফি মামা বলতেছে যে, আমি যখন প্রথম জীবনে আমি তরিকত লাইনে ঢুকে আমার পীর মসজিদের দোয়াতে আমি আমল শুরু করি, এই আধ্যাত্মিক আমল, তখন আমি আমলরত অবস্থায়, চিল্লার অবস্থারত অবস্থায় এক পর্যায়ে আমরা আমলের সফলতা শুরু হয়, এবং সে পর্যায়ে অনেক আলামতের মধ্যে আমলের চরম পর্যায়ে সাধনার শেষের দিকে আমি একজন সাদা কাপড় পরিচিত একজন ব্যক্তিকে আমার সামনে হাজির দেখতে পাই। তো তাকে হাজির দেখার পরে আমি তাকে সালাম দিয়ে তার পরিচয় জানতে চাই। তো তার পরিচয় সে একজন জিন, এমনকি সে বয়স্ক। সে পরিচয় দেওয়ার পরে আমি তার কাছে আবদার করি যে, আপনি আমাকে সর্বাবস্থায় সাহায্য করবেন, আমাকে সুরক্ষা দিবেন। তখন সে জিন বলল যে, হ্যাঁ, আমি তোমার শর্তে রাজি আছি, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত আছে? তখন সে বলল যে, আমি তোমাকে প্রোটেকশন দিব, তোমার বাড়ি বা তোমার আশেপাশে যখন প্রয়োজন হবে আমি সাপের বেশে বা সাপের রূপ নিয়ে আমি তোমাকে প্রোটেকশন দিব। আর সবচেয়ে বড় কথা, আমাকে চিনতে হবে। এই দায়িত্ব এবং কি এই ওয়াদা বা এই প্রমিস তুমি আমাকে করো।
তখন সে দেখল যে অবশ্যই আমার সাথে যেহেতু সে প্রমিস করছে, আমাকেও প্রমিস তো তার সাথে করতে হবে, তো সে এই প্রমিসে রাজি হয়ে যায়। তো এতে এই প্রমিসের পরে সে তার সাথে রেগুলার যোগাযোগ করে এবং কি তার মাধ্যমে তার ফেলতে তার দিন দিন উন্নতি থেকে উন্নতি হতে থাকে এবং কি সে তার কাজে বেশ নাম প্রসার করে ফেলে, এমনকি সে টাঙ্গাইল শহরে বেশ জনপ্রিয় একটা মানুষ হয়ে ওঠে। যারা পুরনো আছেন, সুফি সাখাওয়াত, উনি টাঙ্গাইল পুর উদ্যানে বসতেন, ওনাকে মোটামুটি সবাই চিনে। যারা টাঙ্গাইলে আছেন মোটামুটি চিনবেন আপনারা। তো সুফি সাকুত নামম তখন বলল যে আমি এই কাজ করার পরে আমার ফ্যামিলিতে মেম্বার, আমি, আমার ওয়াইফকে, আমার 3 বাচ্চা, তো আমাদের এই একটা নতুন বেবি হলো। তো বেবি হওয়ার পরে আমরা সেই বেবিটাকে খুবই আনন্দিত। তো একদিন আমি বাড়িতে আসছি, আয়শা দেখি যে পাশের বাড়িতেও অনেক বাচ্চাদের হইচই, লোকজনের হইচই। আমি দূর করে পাশের বাড়িতে যায়া দেখি যে একটা সাপকে ঘেরা তারা মারার জন্য খুব প্রস্তুত হয়ে গেছে। একটা সাপকে ঘেরা সবাই মিলে হইচই করতেছে, সাপটাকে মারবে। আর সাপটা একটা গর্ত, মাটির দোয়ারের গর্তের মধ্যে লুকায় আছে। আমি যাই দেখি যে সাপটা আমারই পরিচিত, যে সাপ যে রূপ নিয়ে আমাকে দেখা দেয় মাঝে মাঝে। সেই সাপটা তার মাথায় একটা লাল দাগ দেওয়া আছে। তো আমি তো বললাম যে সর্বনাশ, এই সাপ যদি মারা যায় তাহলে তো আমার প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে সব দিক দিয়ে। তো আমি সেই সাপটাকে সেই প্রতিবেশীদের বাচ্চা বা অন্য বড়দের হাত থেকে বাঁচিয়ে আমি আমার বাড়িতে নিয়ে আসি। তারা জানে যে আমি সাপ বা কবিরাজে চিকিৎসা করি, এটা আমি করতে পারি। আমি তো সাপটাকে উঠিয়ে আমার বাসায় এনে নির্দিষ্ট জায়গায় ছেড়ে দিই। তো এইভাবে চলতেছিল, খুব ভালোই আমাদের দিনকাল চলতেছিল, আল্লাহই দিল চলতেছিল। তো একদিন আমার যে ছোট বাচ্চাটা হয়েছে, ওই বাচ্চাটাকে আমার ওয়াইফ, গ্রামের লোকরা আগের দিন ওই মেয়েদের কাপড় 2 থেকে বেঁধে, ঘরের 2 কানিতে বেঁধে ওই বাচ্চা ওই কাপড়ের মধ্যে রেখে দোল তৈরি করত। তো দোলার মধ্যে আমার বাচ্চাটাকে রেখে আমার ওয়াইফ পানি আনতে যায় ঘরের বাইরে। তো ঘরের বাইরে পানি আনতে যেয়ে ফিরে এসে দেখে যে বাচ্চা তার যে কাপড়ের দোলনায় দুলতেছে, তার ঠিক উপরে বাঁশের আড়ে একটা সাপ, বড় সাপ জড়িয়ে ওই বাচ্চার দিকে দুলতেছে। সাপও সেই বাচ্চার সাথে দুলতেছে। তো এই অবস্থা দেখে তো নামার্জিত, দেখেই অবাক যে আমার বাচ্চাটাকে কামড় দিয়ে ফেলেন কিনা। সে চিৎকার করে বাইরে আসছে। আমি তখন বাসায় বাঁশের আড় তৈরি করার জন্য বাঁশ কাটতেছিলাম। আমাকে আয়শা, আমার স্ত্রী, চিৎকার দিয়ে বলতেছে যে বাবুর উপরে, দোলনার উপরে সাপ। তা আমি ওইখানে যায় দেখি যে সাপটা সত্যিই দুলতেছে, কিন্তু সাপের যে মুখের বরাবর যে লাল দাগটা, সেটা আমি দেখতে পারি নাই। তো আমার কথা হলো যে আমার বাচ্চা এমনভাবে দুলতেছে যে আমি ভয়ে আমার হাতের যে বাঁশ কাটার যে ধারালো দাটা ছিল, সেই দাটাতে বাচ্চাকে বাঁচানোর জন্য আমি সাপটাকে কোম মারি। একটা কোম মারাতে সাপ 2 খণ্ড হয়ে 2 পাশে পড়ে যায়। মাটিতেও পড়া শেষ, সাপটা থোয়া মেলে উধাও হয়ে যায়। ঠিক তখনই আমি বুঝতে পারলাম যে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করছি। আমি আমার নেয়ামত, আমার সাধনার সর্বোচ্চ শক্তিকে আমি নিজে হাতে ধ্বংস করে ফেলছি। সাথে সাথে আমি পাশে দেখি আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে গেছে। বাচ্চা তো বাচ্চার মতোই আছে। তো এই অবস্থায় আমার স্ত্রীকে জাগিয়ে কোনোভাবে পরিবেশ হাম দিয়ে আমি আমার পীর সাহেবের কাছে যাই। এটা হলো গাজীপুরে। তো দরবার শরীফে যাওয়ার পরে আমি আমার পীর সাহেবকে জানাই যে এরকম কথা, যে হুজুর, আমার তো এত বড় অন্যায় হয়ে গেছে, আমি এখন কি করব। তখন পীর সাহেব কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে বলে যে তুমি তোমার জীবনে সবচেয়ে বড় ভুল করছো, এটা প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। তখন সে বলল, এটা কিভাবে হবে, কেমন হবে, আমাকে এইভাবে মতো করণীয় কি? তখন সে বলতেছে যে তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে আরেকটা চিল্লা দিতে হবে। যে চিল্লা দিয়ে তুমি তাকে আনছিলে, সেই চিল্লা দিয়ে তার সঙ্গীদের তোমাকে হাজির করতে হবে এবং তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। ঠিক সে বলল যে তারপরে কি আমার সমস্যার সমাধান হয়ে যাবে হুজুর? তখন তার পীর সাহেব বলে যে না, এই সমস্যার সমাধান হয়তোবা এটা সমাধান। বললাম, তুমি এটা যদি সফল হয় এই ছেলে, তাহলে তুমি বেঁচে যাবা, কিন্তু তোমার ওয়াইফ আর তোমার বাচ্চারা বাঁচানো কঠিন হবে। তো এই অবস্থার পরে সে চলে আসে, সে চিল্লা শুরু করে। তার কথা হলো রাত্রিবেলা তাকে একটা ঘরে থাকতে হবে। সে চিল্লা শুরু করে, ঠিক এই চিল্লারত অবস্থায় একদিন তার পাশের ঘর থেকে তার ওয়াইফের চিৎকার শুনে সে চিল্লারত অবস্থায় থেকে ছুটে এসে বেরিয়ে এসে দেখে যে তার ওয়াইফ পড়ে আছে, মাটির উপরে যে বিছানা তৈরি করা হয় ওতে পড়ে আছে, আর তার ওয়াইফের পায়ের দিক থেকে একটা সাপ বেরিয়ে চলে যায়। এটা দেখার পরে সে দেখে যে তার ওয়াইফের পায়ে সাপের কামড়। তো ওই অবস্থায় দেখে সে তার ওয়াইফ মৃত অবস্থায়, সে তার ওয়াইফকে পায়। তো এই অবস্থায় সে তার ওয়াইফকে হারানোর পরে তার বাচ্চাদের উপর সে প্রচণ্ড রকম নজরদারি বা চিন্তিত বা দেখভাল করতে থাকে। ইন দ্য মিন টাইম কেউ অ্যাক্সিডেন্টে, কেউ অপঘাতে, কোনো না কোনোভাবে তার এই পুরা ফ্যামিলিটাই ডিস্ট্রয় হয়ে যায়। তো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা শালিকে, ও তো আপনার ছেলে, ও তো ছোট, প্রাইমারি 5-এ পড়ে, শালিটাকে? তখন সে বলল যে এটা আমার দ্বিতীয় ঘরের ছেলে।
এই যে জাস্ট এই পর্যন্ত আমার ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে কে কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেইলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পরে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তাকালাম সাহায্য চাওয়ার জন্য। ভাবলাম যে ওই দিকে তাকানোর পর আমি যতটুকু ভয় পেয়েছি এজন্য আমি সেই বুড়ো লোকটার দিকে সাহায্য চাওয়ার জন্য তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। রাস্তায় একদম ফাঁকা। মুহূর্তের মধ্যে আমার সাইকেলের চেইনটা ভিক্ষের শব্দে মনে হয় ছিঁড়ে গেল। অথচ আমি সাইকেল একটু আগে কষে দাঁড়িয়েছিলাম, তারপরও আমার সাইকেলের চেইনটা একটা শব্দ, মনে হয় যে চলন্ত সাইকেলটা হঠাৎ করে ছিঁড়ে গেলে যেরকম একটা শব্দ হয় এরকম একটা শব্দ হলো। আমি অন্ধকার রাস্তায় একা দাঁড়িয়ে চারপাশ থেকে কীরকম একটা ফিস শব্দ শুনতে পাইলাম। মনে হচ্ছিল শত মানুষ মাঠের নিচ থেকে কথা বলতেছে, এই কবরস্থান থেকে। ঠিক তখনই কবরস্থানের গভীর থেকে একটা কান্নার শব্দ ভেসে এলো। কোনো বাচ্চা কান্না নয়, মনে হচ্ছিল কোনো এক বৃদ্ধা ভিতরে টুকরে টুকরে কাঁদতেছে, কবরের ভিতর থেকে টুকরে টুকরে কাঁদতেছে। আমি কি করব বুঝতে পারলাম না। আমি সাইকেল ফেলে দৌড়াতে শুরু করলাম নিজের জীবন বাঁচাতে, কিন্তু যত দৌড়াচ্ছি মনে হচ্ছে আমি ঘুরে ফিরে একই জায়গায় আসতেছি। আমি যখন ঘন্টার পর 1 ঘন্টা মতো দৌড়ালাম, আমি দেখলাম সেই ঘুরে ফিরে আমি ওই শিমুল গাছের কাছাকাছি একটা সেই রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার নাকে একটা তীব্র পচা মানুষের গন্ধ এলো, এত কটু যে গন্ধটা দম আসতেছিল। আমি কোনোভাবেই নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। আমি কি করব? আমি সাহায্যের জন্য পাগলের মতো চিৎকার করতে থাকলাম, কিন্তু কেউ আমাকে সাড়া দিল না। পরের দিন এরপরে হলো আমি কি করব বুঝতেছিলাম না, এবং সেই দেখি যে আমি তাকিয়ে দেখি সে শিমুল গাছের অবয়বগুলো ধীরে ধীরে আমার কাছে আসতেছে। আমি দৌড়ানো শুরু করলাম পুনরায়। আমার কাছে এবার মনে হলো যে আমার মনে হয় পিছনে সেই অবয়বগুলো আমাকে ধাওয়া করতেছে। এবার আমি চোখ কান খোলা রেখে দৌড়ানো শুরু করলাম এবং দেখলাম যে সে কবরস্থান থেকে আমি অনেক দূরে এসেছি। আমি চিন্তা করলাম যাই হোক, আমি মনে হয় পিছে ফিরছি, আমাকে হয়তোবা সেই অবয়বগুলো পিছু ছেড়ে চলে গেছে। কিন্তু আমার কিছুক্ষণ পরে আমি আবার পুনরায় আমার ধারণাটা ভুল প্রণীত হলো, কারণ আমি কিছুক্ষণ সামনে আসার পর আমি দেখি যে সে কবরস্থানে আমি পুনরায় ঢুকে পড়েছি। আমি এতটাই অবাক হচ্ছি, কি করব বুঝতেছি না। তো সেই অবয়বগুলো তো আমাকে দেখে খুবই হাসাহাসি করতেছিল এবং ভয়ঙ্করভাবে তারা আমার দিকে তাকাচ্ছিল। আমি কি করব পুনরায় বুঝতে পারলাম না। যদিও আমি অনেকক্ষণ দৌড়ার পর আমি হাফসে গিয়েছিলাম এবং তারপরে নিজের শক্তি দিয়ে আমি দৌড়ানোর চেষ্টা করলাম। এবার আমি চিন্তা করলাম যে আমি যে দিক দিয়ে এসেছি আমি সেই দিকে দৌড়াবো, এবং এই দিক দিয়ে দৌড়ানোর সময় আমি লক্ষ্য করলাম যে আমি কতগুলো কবরের উপর দিয়ে দৌড়াচ্ছি, এবং কবরের দৌড়ার সময় আমি কোনো কিছুর সাথে একটা বাড়ি খাই এবং পড়ে যেয়ে আমি খুবই ব্যথা পাই এবং সেই সাথে আমি অজ্ঞান হয়ে যাই। এরপরে আমার কোনো কিছুই মনে নাই। তো তার পরের দিন যখন আমি সকালবেলা আমার জ্ঞান ফেরে, আমি দেখতে পাই যে আমি আমার বাসায় হলো শুয়ে আছি। পরে হলো আমি জানতে পারি যে সেই কবরস্থান থেকে অনেক দূরে একটা রাস্তায় নাকি আমি অজ্ঞান হয়ে শুয়েছিলাম, এবং পরবর্তীতে আমাকে হলো আমার এলাকার ওখান দিয়ে কিছু মানুষ যাচ্ছিল এবং তারা আমাকে চিনতে পেরে আমাকে বাসায় খবর দেয় এবং পরবর্তীতে আমাকে নিয়ে আসে। পরে যখন আমি সমস্ত ঘটনাগুলো বাসায় বলি, তারা আমার সাইকেলটা দেখে যে সেই কবরস্থানে সাইকেলটা পড়ে আছে। তো এই ছিল ঘটনা। তো এই ভাইয়ের ভালোভাবে ঘটনাটা, তিনি কবরস্থানে প্রথমবারের মতো একটা ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন এবং তিনি আমাকে শেয়ার করেছেন। আমার কাছে ঘটনাটা অনেক ভালো লেগেছিল। আমি জানি না রাসেল ভাই আপনার কাছে কেমন লেগেছে। আমি চেষ্টা করেছি ভাইয়ের মতো করে আপনাকে শেয়ার করার। যদি ঘটনাটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাকে আরও সুন্দরভাবে ঘটনা উপস্থাপন করে পাঠানোর। তো সবাই ভালো থাকবেন, রাসেল ভাই ভালো থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ।
চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাবিব বলছি রাজশাহী থেকে। আপনারা হয়তো বা অনেকেই জানেন না, বা আপনাদের যারা অনেক সিনিয়র আছেন তারা হয়তো বা জানেন, বা আপনারা একটু খোঁজাখুঁজি করলে জানতে পারবেন যে 1885 সাল থেকে 1915 সাল পর্যন্ত এই ভারতবর্ষ, বিশেষ করে আমাদের এই অঞ্চলে একটা ভূমি জরিপের ব্যবস্থা করা হয়েছিল। অর্থাৎ ল্যান্ড রিকভারি অ্যান্ড সার্ভে ডিপার্টমেন্ট একটা প্রতিষ্ঠিত হয়, যাদের কাজ ছিল ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই ভূমিগুলো কার কাছকে দেয়া আছে বা কোন জমিদারের কাছে আছে সবকিছু একত্রে নথিভুক্ত করা এবং সীমানা নির্ধারণ করা। তো আপনারা যারা জানেন যে এই সীমানা নির্ধারণের কাজ বা ল্যান্ড সার্ভে যখন শুরু হয়, তখন বিভিন্ন অঞ্চলে আসলে ল্যান্ড সার্ভের যারা লোক আছেন তারা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় আপনার মার্কিং করেন বা এগুলো মাপেন। ঠিক সেই সময় কিন্তু এরকম একটা বিশেষ ব্যবস্থা চলছিল। এখন যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে পূর্বে যে ঘটনাটা বললাম তার থেকেও ৫-৭ বছর পরের একটি ঘটনা, তবে এটা ১৯১৫ সালের কাছাকাছি। তখন সমগ্র বাংলা অঞ্চলে বা এই বঙ্গ অঞ্চলে এরকম ল্যান্ড সার্ভে চলছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায়। ওই অঞ্চলেও ল্যান্ড সার্ভে শুরু হয়। তো ওই বিলের মধ্যে যখন ল্যান্ড সার্ভেটা শুরু হয়, তখন হচ্ছে এই ভূমি অফিস থেকে অথবা তখন যারা যেই ডিপার্টমেন্ট ছিল তাদের ওখান থেকে লোক আসে। সাধারণত যারা পশ্চিমা থাকতো, অর্থাৎ ব্রিটিশ যারা থাকতো, তারাই বড়বাবু হতেন, কিন্তু তখন আস্তে আস্তে বিষয়গুলো শিথিল হয়ে আসছে তাদের মধ্যে। অর্থাৎ যারা জমি মাপেন তাদের মধ্যে যারা বড়বাদ ছিল তারা সহ একটি দল আসলে এই অঞ্চলে জমি মাপতে চায়। তারা সাধারণত একটি অঞ্চলে ৩ থেকে ৪ দিন করে অবস্থান করতেন। একটা যে কোনো স্থানে বা খোলা জায়গায় একটা তাঁবু খাটিয়ে তারা তাদের সবকিছু যন্ত্রপাতি সহ সেখানে অবস্থান করতেন, এবং তারা যাদের জমির মালিকানা আছে তারা কাগজ নিয়ে আসতো বা সবকিছু নিয়ে আসতো, সেটা দেখে তারা সীমানা নির্ধারণ বা পিলার টিলার ব্যবস্থা করতেন আর কি। এবং এই সময়গুলো কিন্তু ওই যে আপনারা দেখবেন যে ব্রিটিশ আমলে বিভিন্ন রকম বড় বড় বজ্রপাত রোধ করার জন্য যে বড় বড় পিলারগুলো, সেগুলো পোতা হয়েছিল এই সময়কার দিকেই। যাই হোক, এরকম সার্ভে চলছে এই বিলের মধ্যে। বড়বাবুরা তার দর্বসহ যখন ওখানে যায়, তখন কিন্তু আসলে সময়কালটা হচ্ছে শীতকালের কাছাকাছি, অর্থাৎ প্রায় শুকিয়ে গেছে একেবারে বিল, তেমন কোনো কাদা নেই। আর যেহেতু বিলের মধ্যে একদম বিস্তৃত খালি অঞ্চল, দূরে দূরে একটা দুটো বাড়িঘর আছে, তারা এরকম একটা উঁচু ট্যাগ খুঁজছেন যেখানে তারা অবস্থান করতে পারবেন, কারণ রাতে অবস্থান করলে দূরে সবকিছু দেখা যায় ক্লিয়ারলি, এরকম একটা জায়গার প্রয়োজন হয়। তো তারা সেই যে ট্যাগটা ছিল, সেই যে উঁচা জায়গা ছিল, ড্যাংটা ছিল, সেখানেই তারা একটা তালগাছ বিস্তৃত অঞ্চল, সেই জায়গাটাতেই তারা তাদের তাঁবু খাটান এবং সেখানে অবস্থান করেন। যেহেতু শীতকাল, সেহেতু সন্ধ্যা নামার আগেই সন্ধ্যা খুব দ্রুত নেমে পড়ে, এবং সন্ধ্যা নামার আগেই কিন্তু বেশ কুয়াশাচ্ছন্ন জায়গা। ওখানে তারা রান্নাবাড়া, খাওয়ার সবকিছুর ব্যবস্থা তারা নিজেদের মতো করে নেন, এবং প্রকৃতিটাকে সাওয়ার জন্য যা ব্যবস্থা ছিল সবকিছু তারা ওই জায়গায় নিজের মতো করেন। তারা ওখানে প্রথম দিন অবস্থান করলেন, এবং দ্বিতীয় দিন যখন মাপযোগ করছেন, যে কোনো একটা সীমানা পিলার পোতার জন্য যখন তারা করেছেন, সেখানে তারা সৌভাগ্যক্রমে একটা সোনার কয়েন পান, একটা মোহর পান। এই মোহরটা পাওয়ার সাথে সাথে বড়বাবু দেখেন এবং তিনি তার কাছে রেখে দেন। এই বড়বাবু যিনি ছিলেন, উনি কিন্তু ভারতের লখনৌ অঞ্চলে ছিলেন। এই কয়েনটা তিনি খুব সযত্নে রাখেন, কারণ তখনও কিন্তু এই সব কয়েনের, স্বর্ণের, সোনার মোহর বা স্বর্ণের কয়েনের ভালো চাহিদা ছিল। এটা তিনি তার কাছে রেখে দেন। তো রাতে যখন তারা সব কাজটা ছেড়ে শুয়েছেন এই তাঁবুর মধ্যে, তাদের বারবার কেন যেন মনে হয় যে বাইরে প্রচণ্ড বাতাস বইছে। এমনি তারা দেখছেন তাঁবু নড়ছে না, কিন্তু তারা আওয়াজ পাচ্ছেন এই যে বড় বড় তালগাছগুলো, এগুলোর পাতাগুলো খুব খসখস শ করে আওয়াজ করছে, যেন বাইরে খুব ঝড় বয়ে যাচ্ছে। বিষয়টা তাদের কাছে খুব অবাক লাগে। মাঝরাতের দিকে বড়বাবু তার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য উঠেন। উঠার পর তিনি কুয়াশার মধ্যে ওনার কাছে উনি দেখতে পান যে দূরে যে তালগাছ আছে, খুব বেশি দূরে না, হয়তোবা ৫০-৬০ হাত দূরে, তার কাছে মনে হচ্ছে যে তালগাছের গোড়ায় কেউ যেন বসেছিল, কিছু একটা খুঁজছিল। এবং উনি যখন যেতে যেতে থমকে যান, তাকিয়ে থাকেন, তখন মনে হলো এই আলো আধারির মধ্যে, কুয়াশা আলো আধারি সবকিছুর মধ্যে তার মনে হলো এটা ঘুরে তার দিকে একটা মানুষ আকৃতি তার দিকে তাকালো, এবং তাকে দেখা মাত্রই খুব তাড়াহুড়ো করে হুট করে বেয়ে তালগাছের উপর একদম উঠে গেল। এটা দেখে তিনি বেশ ভয় পেয়ে যান। তিনি সুস্পষ্টভাবে দেখেছেন যে এটা একটা মানুষের অবয়ব, একটা কাপড় পরা বা শাড়ি পরা একটা অবয়ব আর কি, তাড়াহুড়ো করে একদম তালগাছের উপর উঠে গেল। উনি ফেরত আসেন। ফেরত এসে তাদের ওই সময় তেমন
টর্চলাইটের বা ইলেকট্রিক্যাল টর্চলাইটের ব্যবস্থা ছিল না, বিকল্প পদ্ধতিতে তখন কার্বাইডল ল্যাম্প ছিল, অর্থাৎ একটা কেমিক্যাল দেয়া থাকতো, তার ভিতরে পানি দিলেই সামনে গ্যাস বেরোতো, সেটাতে আগুন ধরাতে হতো আর কি। এটা নিয়ে সাথে সবাইকে নিয়ে তারা আবার সেখানে যান, যেয়ে দেখেন যে তেমন কিছুই ওখানে নেই। যাই হোক, এই ঘটনাটা বলাবলির পর, সবাই জানার পর সবাই একটু সাবধান হয়ে পড়ে এবং একটু সাবধানে থাকা শুরু করে, একটু কানাঘুষা শুরু হয় দলের বাকি সবার মধ্যে, যে এখানে নিশ্চয়ই ভূত আছে বা জিন আছে, এই ধরনের একটা কথার প্রচলন তখন শুরু হয়ে যায়। তার ঠিক দুদিন পরের কথা, এরকম সন্ধ্যার পরপরই, হয়তো বা ৬টা-৭টা বাজে, তাদের যেহেতু দিনের কাজ শেষ, অনেকেই কিন্তু সে সময় আপনার গুটি খেলত। শব্দটা গুটি এ কারণে বলছি কারণ এখন হয়তো বা আমরা লুডু বলে থাকি, কিন্তু তখন কিন্তু এক ধরনের বোর্ড পাওয়া যেত, যেটা হচ্ছে আপনার ৬ মাথা, অর্থাৎ একটা ডাইস থাকত। তো তারা বসে কুপি জ্বালিয়ে বাইরে একটা তালগাছের গোড়ায় এরকম গুটি খেলছেন কয়েকজন লোক মিলে, নিম্নস্তরের যারা কর্মকর্তা, যারা জমিটমি মাপেন। তা তারা খেলতে খেলতে এ সময় বড়বাবু আসেন। বড়বাবু তাঁবু থেকে বের হয়ে আসলে সবাই খুব মানে সচেতন হয়ে যান। বড়বাবু বলেন যে, আপনারা কি খেলছেন দেখেন, উনি দিয়ে বলেন যে, তাহলে আমিও খেলি। তো এভাবে বসে সবাই মিলে খেলা শুরু করেন সময়টা পার করার জন্য। কিছুক্ষণ পরেই তার একটা আওয়াজ পান পেছন থেকে, কোনো জঙ্গলি জানোয়ার, হয়তোবা কুকুর, এ ধরনের কোনো কিছু একটা যদি কোনো ঝোপঝাড় বা ময়লার মধ্যে দিয়ে যাতায়াত করা বা কিছু খুঁড়ে, তাহলে যে আওয়াজটা হতে পারে ঠিক সেরকম। তো এটা দেখে তারা সবাই ঘুরে তাকায়। তো আলো কিন্তু তখন তেমন নেই। তারপর আলো আধারিতে যেটা তারা বুঝতে পারে যে ওখানে আপনার কেউ একজন মানুষ অবয়ব বসে এই ময়লার মধ্যে, অর্থাৎ বিভিন্ন পাতা পড়ে আছে, তালের ডোগা পড়ে আছে, এগুলোর মধ্যেই ট্যাকের উপর কিছু একটা হাত আড়াচ্ছে বা খুঁজছে। তারা প্রথমে ভাবে যে এটা হয়তোবা কোনো পাগল বা কোনো কিছু হতে পারে, সেভাবেই মনে হয়েছে তাদের সবার কাছে। তো এর মধ্যে তিনি তার সাথে একজনকে বলেন যে, আচ্ছা বাদ দাও, আমরা যেটা করছি সেটা আমরা খেলতে থাকি। কিন্তু এটা চলতেই থাকে পেছনে, দেখা যায় যে সে কোনো একজন ব্যক্তি হবে, এটা খুব খোঁজাখুঁজি করছে। তো এক পর্যায়ে তারা আওয়াজ দেয়, কে ওখানে, কি খুঁজছেন? কোনো আওয়াজ নেই ওখানে, কোনো রকম কোনো আওয়াজটাও নেই। যাক, কিছুক্ষণ পর তারা আবার খেয়াল করেন যে ওখানে আর কেউ নেই, চলে গেছে। তো আস্তে আস্তে রাত হতে থাকে, রাত বাড়ার সাথে সাথে লোকজন কমতে থাকে, কিন্তু বড়বাবু বলেন যে না, আমি আরেকটু খেলি। তো বড়বাবুর সাথে আরও একজন ব্যক্তি, দুজনা মিলে ওখানে বসে খেলছেন, আর বাকিরা তাঁবুর দিকে আগিয়ে গেছে এবং তারা রান্না বাড়ার ব্যবস্থা করছে আর কি। তাঁবুটা তাদের অবস্থান থেকে হয়তো বা ২০ হাত দূরে। এই অবস্থায় কিছুক্ষণ পর বড়বাবু এবং ওই ভদ্রলোক শুনতে পান যে কান্নার আওয়াজ আসছে। ফুপিয়ে ফুপিয়ে একজন মহিলা চাপা কান্না আসে। তারা ঘুরে তাকায়, দেখছে যে ঠিক যে জায়গায় কিছুক্ষণ আগে একজন ব্যক্তি কিছু খুঁজছিল, ঠিক সে জায়গায় তালগাছের গোড়ায় কেউ একজন এরকম হাঁটু উগড়ে বসে মুখ নিচু করে খুব কাঁদছে। তো তার মধ্যে বড়বাবু উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে ওদিকে এগিয়ে যায়, হাতে যে সামনে যে কার্বাইডের ল্যাম্প ছিল, কুপি ছিল, এটা নিয়ে এগিয়ে যায়। মোটামুটি আলো হয়েছে। তো ওখানে যাওয়ার পর দেখেন যে একজন মহিলা, শীর্ণকায় একজন মহিলা, গা একদম কুচকুচে কালো, লাল শাড়ি পরা, ঘোমটা দেওয়া, মাথা নিচু করে, হাতের উপর জড়ো করে খুব কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তো উনি জিজ্ঞেস করে, আপনি কে, কোত্থেকে এসেছেন, কি হয়েছে? তো মহিলা কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। হঠাৎ করে যেটা হয়, পিছন থেকে তার যে সঙ্গী ছিল, অর্থাৎ যার সাথে খেলছেন, তো উনি বলছেন যে, স্যার কোথায় গেল, মহিলা কোথায় গেল, স্যার আপনার সামনে কেউ নাই। তো ভদ্রলোক আবার সামনে তাকিয়ে দেখেন না, উনি দেখতে পাচ্ছেন সামনেই আছে, অর্থাৎ পিছের যে ব্যক্তি আছে একটু দূরে, সে কিন্তু আর দেখছে যে সামনে থেকে গায়েব হয়ে গেছে, কিন্তু বড়বাবু কিন্তু ঠিকই দেখতে পাচ্ছেন সামনেই আছে। তো মহিলাকে যখন আবার জিজ্ঞেস করে, এই আপনার কি সমস্যা, কে আপনি? তখন মহিলা মাথার ঘোমটা নামিয়ে এই ২ হাত সামনে দিয়ে বলে যে, আমার শিক্ষা দে, আমার শিক্ষা দে, আমার পাই দে, আমার পাই নিছিস, আমার পাই দে। আমার বাকি পায়ে খুঁজে পাচ্ছি না, এখনই দে। চোখগুলা দেখতে পায় একদম কুঠুরের মধ্যে ঢোকা, একদম শূন্য। মহিলা বিবর্ণ, একটা কালো রঙের কুচকুচে কালো মহিলা। এটা দেখার পর এই বড় বাবা হচ্ছে প্রচণ্ড ভয় পায়, এবং মজার বিষয় হচ্ছে মহিলার হাত দুটোই কাটা, সামনে কবজিতে, এবং সেখান থেকে মনে হচ্ছে যে আপনার রক্ত ঝরছে। এটা দেখে বড়বাবু সাথে সাথে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। বড়বাবু যখন অজ্ঞান হয়ে পড়ে যায়, তারপরে সবাই যারা আছে সবাই এসে তাকে ধরাধরি করে তাঁবুতে নিয়ে যায়। যখন সকাল হয়, সকাল হওয়ার পরে দেখা যায় যে বড়বাবু প্রচণ্ড অসুস্থ এবং সে
খুব পাগলামি শুরু করে দিয়েছে। সে ঘুম থেকে উঠে অর্থাৎ একটু সুস্থ হয়ে ওঠে, হন্যর মধ্যে সব দিক খুঁজে বেড়াচ্ছে যে আমার শিক্ষা কই, আমার শিক্ষা কই, আমার পাই কই, আমার শিক্ষা কই, আমার মোহর কই। এভাবে সে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। সবাই মোটামুটি বিষয়টা বুঝতে পারে যে সমস্যাটা কোথায়। যাই হোক, তারা তাদের ওখানকার যে অভিযান আছে সেটা শেষ করে ওখান থেকে চলে যায়, অপূর্ণ রেখে তারা শহরে ফেরে। পরবর্তীতে যেটা জানতে পারা যায় যে এই যিনি ছিলেন বড়বাবু, অর্থাৎ লখনউ যে বড়বাবু ছিলেন, তাকে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নেওয়ানো হয়, কিন্তু উনি ট্রিটমেন্ট আসলে কোনোভাবেই সেভাবে পান নাই। অবশেষে যে কোনো একটা বড় মাদ্রাসায় একজন আলেমের শরণাপন্ন হন। সেই আমলে কিন্তু ভারতবর্ষে বেশ বড় বড় কিছু স্বনামধন্য মাদ্রাসা ছিল, যেখানে বড় বড় আলেম থাকতেন। সেখানে যে কোনো এক জায়গায় তাকে নিয়ে যাওয়া হয় এবং সেই আলেম পরে তার উপর রুকায়া করে। সে বেশ কয়েক মাস প্রচণ্ড অসুস্থ ছিল এবং তার স্বাস্থ্য একেবারে শুকিয়ে গিয়েছিল। সে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারত না এবং একই রকম সেই যে রক্তভূমি করার জিনিসটা কিন্তু তার মধ্যে লক্ষণীয় ছিল। পরবর্তী তাকে যখন রুকায়া করা হয়, রুকায়া করার পরে এখানে যিনি বড় হুজুর ছিলেন উনি কিছু জিন হাজির করেন এবং দেখা যায় যে সেখানে এই যে বড় বাবা আছেন তার ওপর একাধিক জিন হাজির হয় এবং তখন আসলে পুরো ঘটনাটা জানতে পারা যায় ক্লিয়ারলি যে কি ঘটনা ঘটেছিল। এই যে শিক্ষাগুলো ছিল, যারা যারা পূর্ববর্তী যারা ডাকাত ছিলেন তাদের অনেকের কাছ থেকে এই শিক্ষাগুলো রিকভারি হয় এবং গ্রামবাসী যারা ছিলেন আশপাশে তারা ভয়ে এই স্বর্ণের মোহরগুলা কিন্তু কেউ নিত না। তারা মোহরগুলা নিলেই যেই নিয়েছে সেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলো নিয়ে ওই যে ডাইং বা ট্যাগ আছে সেই ডাইং বা ট্যাগের কাছে যেয়ে সবাই ওগুলা ফেলে দিয়ে এসেছিল। কালের বিবর্তনে এগুলো মাটিতে গেড়ে গেছে বা পুঁতে গেছে বা কাদার মধ্যে ডুবে গেছে। পরবর্তী ইনারা যখন এটা যায় তখন এটা পায় এবং তাতেই সমস্যা হয়। এর মূল কারণ হচ্ছে মেইন যে জমিদার ছিলেন উনি কিন্তু কালো জাদু করতেন এবং সেই যে একটা প্রথা ছিল যক্ষের ধনের মতো প্রথা, ঠিক সেরকম তার বোন এবং তার মেয়ে যখন যাত্রা করছিল সে কিন্তু এই যক্ষের ধনের যে যজ্ঞটা আছে সেটা করে কিছু খারাপ জিন সাথে দিয়ে দিয়েছিল যাতে তার এই সম্পদগুলো অন্য কারো হাতে না যায়, সঠিকভাবে পৌঁছায়। এবং যখন ডাকাত দল এভাবে তাদেরকে হত্যা করে এবং বাকি কাজগুলো করে তখন কিন্তু এক ধরনের অভিশাপ লেগে যায়। এই কারণে এই কিছু জিন আছে যারা হচ্ছে কিছু খারাপ জিন, যারা হচ্ছে এই সব সময় এই শিক্ষাগুলাকে বা এই সম্পদগুলাকে পাহারা দেয়। এটা যেই নেওয়ার চেষ্টা করবে সেই ক্ষতিগ্রস্ত হবে। বিভিন্ন আলোচনা বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে অবশেষে এই যে বড় হুজুর ছিলেন বা আলেম ছিলেন উনি এই সমস্যাটা সমাধান করতে সক্ষম হন। বড়বাবু অবশেষে জানে বাঁচেন আল্লাহর রহমতে। এই ছিল একদম সর্বশেষ একটা ঘটনা। এর মাঝে এই যে ডাকাত দলগুলো আছেন এদের বিভিন্ন ব্যক্তি কিন্তু বিভিন্ন রকম ঘটনা আমি জানতে পেরেছি, সবগুলো আসলে শেয়ার করা সম্ভব না, খুব বিচিত্র। যেমন এর মধ্যে একজনেরটা জানতে পেরেছি যে সেই যে শিক্ষাগুলো ছিল এই শিক্ষাগুলো গলিয়ে একটা সোনার চেন বানিয়ে তার বাচ্চাকে, তার মেয়ে হয়েছিল সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, তাকে দিয়েছিলেন এবং এই মেয়েটাও কিন্তু পানিতে ডুবে একসময় মারা যায়। তো যারাই এই শিক্ষাগুলা বা এখান থেকে স্বর্ণমোহর এগুলা নিয়েছিল তারা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনোভাবে অভিশপ্ত হয়েছে এবং ধ্বংস হয়েছে বলে ইতিহাসে এটা খুঁজে পাওয়া যায়। আরও একটা ঘটনায় চলে যাব আমরা এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো লাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি রংপুর থেকে সিয়াম বলছি। আর আসলে অ্যাজ এ হেলথ কেয়ার প্রোভাইডার, তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করছি সেই ঘটনাটা আসলে আমার পরিবারেরই একজনের সাথে ঘটা। আমি তার নাম বলবো না। তো তারা তারা স্বামী স্ত্রী দুজনই হচ্ছে সরকারি চাকরিজীবী। হ্যাঁ, তো তারা একটা জায়গায় বাসা ভাড়া থাকতো, মানে ভাড়া থাকতো বলতে সরকারি কোয়ার্টারেই থাকতো আর কি, কোনো এক জায়গায়। তো সেই সুবাদে আর কি, তো সেই সুবাদে ওখানে যখন তারা থাকতো তখন তাদের আসলে মানে যে বাসাটা, মানে যে বিল্ডিংটা থাকতো সেই বিল্ডিংটার একদম নিচতলায় থাকতো তারা, ফার্স্ট ফ্লোরে, মানে একদম নিচতলায় থাকতো আর কি। তো সেই নিচতলায় আসলে তখন আমি অনেক দিন আগের কথা বলছি, তখন আমার বয়স তখন কত হবে, তখন 10 বছর বয়স হবে আমার। আর এটা আমি কথা বলছি তাও আনুমানিক 2007-8-এর দিকের কথা বলছি, 7-8 সালের কথা বলছি। তখন আসলে ওই সময়ে যেই জায়গাটায় বাসা ভাড়া থাকতো তো ওই জায়গাটার আশেপাশের পরিবেশটা কিন্তু অতটা মানে ভালো ছিল না। মানে পরিবেশটা ভালো ছিল না বলতে জঙ্গল ছিল, বাঁশঝাড় ছিল, আপনার অনেক গাছগাছালি ছিল, অনেক ঘন পরিবেশ ছিল আর কি। ওখানে মানে মানে ভৌতিক একটা ব্যাপার ছিল ওখানে আসলে প্রথম থেকেই। তো আসলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, তো আমার যেই আত্মীয় উনি হচ্ছেন দুজনেই যেহেতু সার্ভিস হোল্ডার ছিল, সেহেতু ওনাদের মধ্যে ওনারা ডিসাইড করলেন একদিন যে আশেপাশের যে জায়গাটা আছে সেই জায়গাটা আসলে পরিষ্কার করবেন আর কি। পরিষ্কার করে ওটাকে একটা ডিসিপ্লিন, একটা পরিবেশের সৃষ্টি করবেন। তারা এরকম একটা ডিসাইড করলেন। তো তারা তো গেল ওখানে, মানে আশেপাশের পরিবেশের পিছনে একটা বাঁশঝাড় ছিল, পিছনে এরকম অনেক গাছগাছালি ছিল। তো তারা নিজ দায়িত্বেই সেই সময় আর কি ওটা পরিষ্কার করা শুরু করলো। আর তো আমি বলে রাখতে চাই যে ওখানে কিন্তু আপনার মানে ওই সময় কিন্তু এই আমার আত্মীয়ের
একটাই মাত্র ছেলে ছিল, তাদের সন্তান ছিল একটাই। ওই সময় তার বয়স কত হবে, সমানই হবে তখন ওই সময় তখন আমার সমানই ছিল 10 বছর বা 12 বছর বয়সে। তো আসলে তখন হচ্ছে মানে যখন বিড়াল মানে ওখানে যখন তারা মানে পরিষ্কার করছিল, তো পরিষ্কার করার সময় আসলে কি হবে ব্যাপারটা, যে এভাবে প্রতিদিন পরিষ্কার করতো তারা। পরিষ্কার করতে করতে একদিন এরকম হইল যে সন্ধ্যা একদম গধূলির যে সময়টা, একদম সন্ধ্যা মাগরিবের আজান হবে এরকম একটা সময়, সেই সময় এসে তো আমার ওই মানে খালা উনি হচ্ছে ঝাড় দিচ্ছিল ওখানে পিছনে বাঁশঝাড়ের কাছে। তো হঠাৎ বাঁশঝাড় থেকে একটা কুচকুচে কালো ছোট বাচ্চা, একদম ধরেন যে কত কেবল হাঁটতে শিখছে এরকম একটা বয়স, ৩-৪ বছর বা ২ বছর বয়স হবে, ২-৩ বছর বয়স হবে। তো এত কম বয়সে একটা বাচ্চা, ওই ছোট বাচ্চাটা একদম কুচকুচে কালো দেখতো, মাথায় কোনো চুল নাই, একদম কুচকুচে কালো এবং গায়ে কোনো কাপড় ছিল না। ছোট বাচ্চা তখন। সে আসলে মানে বাসা থেকে বের হয়ে আমার ওই খালার কাছে আসতেছে। তো যখন কাছে আসতেছে তো সে ভয় পেয়ে গেছে, ভয় পেয়েছে মানে সরে আসছে এবং প্রথমে মানে রাগ হইছে যে এই তুমি যাও যাও এখান থেকে যাও, মানে এরকম বলছে। তো যখন এরকম জোরে চিৎকার করছে তখনই হচ্ছে ও যে বাচ্চাটা ওটা আবার দৌড়ে বাসার ভিতরে চলে গেছে। তো এটা দিয়ে আসলে সে মানে মারাত্মক রকমের ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পরে তো তিনি আবার মানে ওখানেই ছিলেন আর আশেপাশে মানে একটু দূরে চলে গেলেন, ওখানে গিয়ে আবার ঝাড় দিচ্ছিলেন। তো এগেইন ওই বাচ্চাটা আবার বাঁশঝাড় থেকে বের হয়ে আবার আমার খালার কাছে মানে কাছে কাছে যাচ্ছে, মানে জড়া ধরতে যাচ্ছে। এখন ছোট বাচ্চারা যেমন আলিঙ্গন করতে চায় বড়দেরকে, ঠিক তেমনিভাবে আলিঙ্গন। আর তো আমার যে খালা উনি হচ্ছে হাতে ঝাড়ু ছিল, সে ঝাড়ু দিয়ে বাচ্চাটাকে মারছে, মানে তো বাচ্চাটাকে মানে আমার খালা ওর সময় শিওর হয়ে গেছিল যে এটা কোনো নর্মাল কোনো কিছু না, এটা অ্যাবনর্মাল কোনো কিছু, জিন বা পরিপেরে কোনো কিছু হবে। মারছে এবং মারার সাথে সাথে বাচ্চাটা দৌড়ায় বাচ্চার ভিতর চলে গেছে। এভাবে কন্টিনিউয়াসলি সে বাচ্চাটা আরও ২ বার আসছে এবং ওই বাকি ২ বারই আমার যে খালা উনি হচ্ছে ঝাড়ু দিয়ে মারছে এবং চলে গেছে, ভেতরে চলে গেছে। তো এটাতে আমার খালা প্রচুর ভয় পাইছে এবং তারপরে তিনি বাসায় আসছেন। বাসায় আসার পরে তার রুমের মধ্যে তিনি ছিলেন, কিন্তু যন্ত্রণা শুরু হয়েছে তারপর থেকে। ঘটনাটা কীরকম, যে রাতের বেলা যখন আমার খালা রাতে ঘুমিয়ে আছেন, মনে হচ্ছে যে উপরে মানে ২য় তলায় কে যেন, মানে আগে ছিল না যে শিলপাটা, যে মশলা বাটত বা ইয়া বাটের যে একটা শিলপাটা, পাথরের উপরে শিলপাটার মধ্যে কেউ যেন হচ্ছে মশলা বাটতেছে বা এরকম মনে হচ্ছে উপরতলায় রাতের ৩টা-৪টার দিকে। তো রাতে ৩টা-৪টার দিকে এটা কিন্তু পুরোপুরি অ্যাবনর্মাল। আসলে কোনো ফ্যামিলিতে এরকম আসলে রাত ৩টার দিকে। তো পরের দিন দুপুরের দিকে মানে খালা চলে গেছে উপরে গিয়ে জিজ্ঞেস করছে ওদেরকে, ২য় তলায় যারা থাকতেন। তো তাদেরকে জিজ্ঞেস করার পর তারা বলছে না, আমাদের বাসায় তো মানে ওই শিলপাটাই, যেটা শিলপাটা বলি আমরা, সেই শিলপাটাটাই নাই, মানে ওরকম বাটার মতো কোনো কিছু নাই, তারা কেন শিল পাটবে। এটাতে তো মানে অবাক হয়ে গেছে। তো বিভ্রম মনে করেই তারা আমার খালাটা ছেড়ে দিছে, ব্যাপারটাকে ইগনোর করছে। তো মজার ব্যাপার হচ্ছে তার এভাবে করতে 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 তো ওইখানকারই একটা চিকন গাছ ছিল, মানে ওই বাঁশঝাড়ের পাশে একটা চিকন গাছ ছিল। তো চিকন গাছটা মানে বাজারের ঠিক পাশেই ছিল, আমার ওটা অনেক চিকন গাছ ছিল, আম গাছ ছিল ওটা সম্ভবত। তো সে আম গাছে মানে চিকন একটা আম গাছ ছিল, মানে কেবল রোপণ করা হয়েছে, রোপণ করার পরে বড় হয়েছে, লম্বা হয়েছে, এরকম ১২ ফিট লম্বা হবে। তো এই গাছটা তো আমার যে খালু ছিলেন উনি আর কি মানে একটা মানে রাস্তার মাঝখানে গাছটা ছিল আর কি, মানে যে জায়গা দিয়ে মানুষ হাঁটবে সে রাস্তার মাঝখানে, যেহেতু ওটা একদম মানে জঙ্গল টাইপের জায়গা ছিল, তো সেই রাস্তাটা ছিল, রাস্তার তার মাঝখানে গাছটা জন্মাইছে। তো গাছটাকে তো আমার যে খালু উনি কেটে দিছেন, ঠিক আছে, গাছটাকে কেটে দিছেন। যেদিন কেটে দিছেন সেদিন রাতের বেলা আমার খালা রাতে স্বপ্ন দেখলেন যে তোর কোনো দিন আর সন্তান হবে না, এরকম একটা স্বপ্ন দেখছেন তিনি। কে যেন রাতে স্বপ্নে তাকে এসে বলতেছে যে তোর আর কোনো দিন সন্তান হবে না, এই ধরনের একটা কথা বলতেছে। তো এটার জন্য আসলে তারপর থেকে সন্তান হচ্ছে না, মানে আমার খালা কখনো সন্তান সম্ভব হচ্ছে না। তার মানে এটা নিয়ে আসলে তার অনেক ট্রিটমেন্ট করা হয় আসলে, কিন্তু তারপর থেকে আর কখনই তার সন্তান হচ্ছে না। তো আসলে এটা ট্রিটমেন্টের জন্য তিনি আসলে অনেক চেষ্টা করছেন। আমি যদি একটু বলি এখানে আরেকটু ব্যাপার আছে, সেটা হচ্ছে তো ট্রিটমেন্ট করার জন্য কিন্তু আমার যে খালা উনি কিন্তু বগুড়ায় গিয়েছিলেন। তো বগুড়ায় গিয়েছিলেন। বগুড়ায় হচ্ছে আমাদের, যেহেতু আমার খালা আমাদের নানা বাসায় আসবে বগুড়ায়, তো বগুড়ায় গিয়ে তিনি হচ্ছে আমার যে মামাকে গিয়ে পুরো ঘটনাটা বললেন, সব কিছু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তো আমার মামা বললেন যে এখানে অনেক ভালো একজন বুজুর্গ ব্যক্তি আসে, এই ব্যক্তির কাছে যদি আমরা যাই তাহলে হয়তো এটা সলিউশন হতে পারে।
তো তারা চলে গেলেন আসলে ওই বুজুর্গ ব্যক্তির বাসায়, মানে উনি আর কি এই ধরনের সমস্যাগুলোর সমাধান করতে পারতেন। তো ওনার বাসা চলে অনেক দূরে ছিল ওই সময়, আমরাও গিয়েছিলাম আর কি, আমরাও গিয়েছিলাম, সব পরিবার একসাথেই গিয়েছিলাম ওখানে। তো আমিও ছোট, ও ছোট, দুজন মিলেই গিয়েছিলাম। তো আমরা গিয়েছি, যাওয়ার পরে হচ্ছে ওই বুজুর্গ ব্যক্তির অনেক দূরের বাসা, আমাদের নানা বাসা থেকে অনেক দূরের বাসা ওনার। তো অনেক দূর দীর্ঘযাত্রা আমরা করলাম, করার পরে ওখানে পৌঁছানোর পরে ওনার বাসায় গিয়ে ঢোকার পরে উনি তখন মানে এরকম রোগী দেখতেছিলেন আর কি, মানে ওনার কাছে আরও অনেকেই আসছে আর কি সেই সলিউশন নিতে। তো উনি সবার দিচ্ছেন, তো আমাদেরকে বসতে বলল। তা আমরা ঘরের ভিতরে ওদিকে গিয়ে বসলাম। তো আমি যেটা লক্ষ্য করলাম, আমি নিজে, এটা আমার নিজের চোখে দেখা, আমি যেটা লক্ষ্য করলাম ওই বাসায় অসংখ্য বিড়াল। আপনি কল্পনা করতে পারবেন না রাসেল ভাই যে ওখানে আসলে কতটা বিড়াল ছিল। আপনার আইডিয়া তো থাকবে না যে এত বেশি বিড়াল ওখানে ছিল। মিনিমাম আপনার একটা বাসায় মিনিমামের উপরে ৬০ থেকে ৭০টা বিড়াল ছিল। ৬০ থেকে ৭০টা অ্যাডাল্ট বিড়াল একটা বাসায় থাকে কিন্তু অ্যাবনর্মাল। এটা কিন্তু আসলে মানে নর্মাল কোনো মানুষের বাসায় কিন্তু এতগুলা বিড়াল থাকার কথা না। ৬০ থেকে ৭০টা বিড়াল তার বাসায় ছিল, এবং ছোট বাচ্চা যদি হিসাব করি তা আরও বেশি হবে। এই বিড়ালগুলো সবগুলো ছিল সাদা রঙের, সবগুলো বিড়ালই সাদা রঙের ছিল, মানে অন্য কোনো কালারের বিড়াল না, সবগুলোর চেহারা একই রকম। আপনি আলাদা করতে পারবেন না, একটা বিড়াল থেকে আলাদা আরেকটা একবার মিশে গেলে ওই বিড়ালটাকে খুঁজে পাওয়া যাবে না, সব বিড়ালই সাদা। এবং বিড়ালগুলো জাস্ট খালি মানে বাড়ির পিছনের দিকে চলে যাচ্ছে, এই বাড়ির ভিতর থেকে ওই ফুটা দিয়ে সবগুলো বিড়াল ৭০-৮০টা বিড়াল জাস্ট খালি ওই ফুটা দিয়ে বাইরে চলে যাচ্ছে ওই জঙ্গলের দিকে। আবার একটু পর আবার জঙ্গল থেকে ফিরে বিড়াল জাস্ট ওই ইয়ার ভিতরে চলে আসতেছে, মানে বাড়ির ভিতরে চলে আসতেছে, এবং বাড়ির সামনে যে ছিদ্রটা ছিল, ফুটাটা ছিল, ওই ফুটাটা দিয়ে চলে যাচ্ছে, রাস্তার দিকে চলে যাচ্ছে, এবং কিছুক্ষণ সে বাড়ির ভিতরেও থাকতেছে। তো আমি তখন ছোট ছিলাম, আমি বিষয়টা খুব মজা পাইছিলাম আমি। তো আমি গিয়ে মানে যখন হচ্ছে বিড়ালগুলো যখন ঢুকতেছিল আর কি বাড়ির পিছনের দিকে এরকম বা জঙ্গলের দিকে যাইতেছিল, তো আমি তাদের মধ্যে থেকে একটা বিড়ালের লেজ ধরছি, লেজ ধরে উপরের দিকে তুলছি। এখন যেহেতু আমি কি বলবো, মানে আসলে ওই সময় আমি এতটা ভয় পাইছি ওই বিড়ালের ফেসটা ওই সময় দেখে, মানে বলার মতো না। যে আমার আসলে ওই সময় মনে হচ্ছিল না যে আসলে ওটা বিড়াল বা অন্য কিছু, আমার আসলে মনে হয় মানে এতটা ভয়ঙ্কর একটা চেহারা আমি ওই সময় ওখানে দেখছি ওই বিড়ালটার, আমি সাথে সাথেই বিড়ালটাকে ছেড়ে গেছি। তো যাক, এটা ছিল হচ্ছে ওই বুজুর্গ ব্যক্তির সাথে দেখা করার আগের বিষয়। বুজুর্গ ব্যক্তির সাথে যখন আমি দেখা করলাম, আমার খালা, আমার আম্মা ছিলেন, আমার মাম ছিলেন, আমার খালাতো ভাইলা ছিলেন, সবাই মিলে আসলে গেলেন। তা আমরা যখন বসেছিলাম তখন দেখা গেল যে তিনি বলতেছেন এভাবে যে, মা তোমার হচ্ছে, মানে আমার খালাকে বলতেছে, মা তুমি তুমি রংপুর থেকে আসছো না? তো খালা বলতেছে, হ্যাঁ আমি রংপুর থেকে আসছি। বলছে যে তুমি তো এই জায়গায় থাকতে? হ্যাঁ এখানে থাকতাম। তারপর বলতেছে যে তোমার বাসার পাশে একটা মোটা কাঁঠাল গাছ আছে না? হ্যাঁ আসলে কিন্তু সত্যি যে খালারা যেখানে থাকতেন সেখানে কিন্তু একটা মোটা কাঁঠাল গাছ আছে, এটা কিন্তু বুজুর্গ ব্যক্তি জানার কোনো কথা না। হ্যাঁ আছে। বলতেছে যে ওই কাঁঠাল গাছের পাশে যে বাজাটা আছে সেই বাসা পাশে একটা গাছ ছিল, ওই আমার খালু যে গাছটাকে কেটে দিয়েছে সেই গাছের কথা বলছেন, এবং বলছেন যে ওই গাছটা ছিল এবং তোমার স্বামী সেই গাছটা কেটে ফেলেছে। তো আমার খালা বলেন, হ্যাঁ আমার স্বামীটা কেটে ফেলেছে। বলছে, হ্যাঁ ওই গাছটা আসলে তোমার স্বামীর কাটা উচিত হয় নাই, তোমার স্বামীর ওই গাছটা কাটা উচিত হয় নাই। ওই গাছটা কাটার কারণে ওই যে জিনিসটা ওই গাছের মধ্যে থাকতো সেইটা তোমাকে তোমার আর কোনো দিন সন্তান হতে দিচ্ছে না, এবং ওখানে একটা পরিবার থাকতো ওখানে মানে একটা জিনের পরিবার থাকতো, সেই পরিবারের ওই যে ছোট বাচ্চাটার কথা আপনাকে বললাম রাসেল ভাই, সেই বাচ্চাটা ছিল হচ্ছে ওই জিনেরই একটা সন্তান আর কি। তো যেহেতু মানে ওই প্রথমের দিকে একবার মানে ঝাড়ু দিয়ে ওই বাচ্চাটাকে মারছে আমার খালা, এবং পরবর্তীতে যে জিনরা যে গাছটা থাকতো সেই গাছটার হচ্ছে খালু কেটে দিয়েছে। তো এই ঘটনাটার কারণে আসলে আমার মানে যে খালা তার সন্তান হবে না, এই ধরনের একটা কথা বললেন। তো তারপরে উনি বললেন যে আমি একটু শেষ চেষ্টা করে দেখতে পারি, যদি তুমি চাও শেষ চেষ্টা করে দেখতে পারি। এবং তখন উনি চিকন 3টা পাতা নিলেন, একদম চিকন, আমরা কিছুদের ধানের গাছের যে পাতাগুলো থাকে না, একদম চিকন এই ধরনের একটা চিকন তিনি পাতা নিলেন, তিনটা পাতা নিয়ে ছোট ছোট টুকরা করে 3টা পাতা নিলেন। তো 3টা পাতা উনি একটা গ্লাসে ভর্তি করে পানি নিলেন, এবং পানি নেওয়ার পরে উনি বললেন যে এই গ্লাসের পানির মধ্যে আমি 3টা পাতাকে আমি ফেলে দিব, যদি 3টা পাতা 3টা স্তরে থাকে, মানে ওপরে একটা, মাঝে একটা এবং পানির তলদেশে একটা, 3টা 3 স্তরে থাকে, তাহলে তুমি বুঝে নিও তোমার কখনো আর সন্তান হবে না। মানে এটা মানে এই সাইনটা মানে হচ্ছে, মানে ওনার মতে এই সাইনটা হচ্ছে জিন তাকে বলছে যে না সে রাজি না, মানে জিন এই যে ঘটনাটা আমার খালার সাথে ঘটাইছে এই ঘটনাটা রিপিয়ার, মানে এই ঘটনাটার থেকে আমার খালা কখনো বের হইতে পারবে না, জিন দ্বিমত প্রকাশ করছে যদি এই সাইনটা ওখানে দেখা যায় পানির মধ্যে। আর যদি 3টা পাতায় যদি পানির নিচে চলে যায়, একদম পানির তলদেশে চলে যায়, তাহলে বুঝতে হবে যে জিন এখানে নাই, মানে জিন ছেড়ে চলে গেছে। তো যখন আমার চোখের সামনে দেখা, যখনই ওই পাতাটা দিলেন,
ওই ইয়ার মধ্যে 3টা পাতায় পানির উপরে ছেড়ে দিলেন। আপনি বিশ্বাস করবেন না রাসেল ভাই, ওপরে একটা পাতা থাকলো, মাঝখানে একটা পাতা থাকলো এবং পানির তলদেশে কিন্তু একটা পাতা থাকলো। এবং এই যে পানির তলদেশে একটা পাতা থাকলো এবং এই 3টা পাতা একদম স্থির হয়ে পানির মধ্যে থাকে। এবং উনি যে কবিরাজ বুজুর্গ ব্যক্তি যিনি, যার কাছে, উনি বললেন যে না, এইখান থেকে তুমি কখনো বের হইতে পারবে না, তোমার কখনো সন্তান হবে না। এবং এটা সত্যি কি, আজ এত বছর পরেও আমার কিন্তু খালার কোনো সন্তান হয়নি। তিনি কিন্তু মানে তার কিন্তু একটাই সন্তান এখন পর্যন্ত। এবং ওই জিনিসটা এখন পর্যন্ত তার সাথে আছে কিনা সেটা আমি জানি না, তবে কিন্তু ওই ব্যাপারটা ঘটার পর থেকে কিন্তু আমার খালার কখনো সন্তান হয়নি। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম লিসনার। আসসালামু আলাইকুম ভাই, আমি উত্তরা থেকে ভাই। আজকে যে ঘটনাটা বলবো, এটা একজন ইয়েলো ক্যাব চালক, উনি দক্ষিণখানে থাকেন, সামাও আমি তাকে চিনি, ওনার নাম জাহিদ ভাই। ওনার কাছ থেকে নেয়া ঘটনাটা ঘটেছে লাস্ট স্যাটারডেতে। তো জাহিদ ভাই যেভাবে বলেছেন, আমাকে এক্সপ্লেন করেছেন, আমি এটা বললাম। থ্যাংক ইউ জাহিদ ভাই, আপনি মনে শুনছেন। আচ্ছা, জাহিদ ভাই লাস্ট স্যাটারডেতে রাত 11টার দিকে হাতিঝিলের পড়েছিল। তো উনি ওয়েটিং যে কোনো যদি প্যাসেঞ্জার পায় উত্তরার দিকে, তাহলে উনি তাকে নিয়ে আসবে, যেহেতু উনি দক্ষিণখান থাকেন। তো সাডেনলি এক কাপলকে উনি পেলেন যারা এয়ারপোর্টে আসবে। তার মধ্যে যে ভদ্রলোক ছিলেন, বিয়ার্ডেড, এবং জাহিদ ভাই যে মানে খুবই হ্যান্ডসাম এবং সুন্দর, এবং তার ওয়াইফ সাথে ছিল, উনি আবায়া পরা, তার বোরকা পরা আর কি। তো এয়ারপোর্টে আসবে, ভালো কথা। তো দুজনেই উঠল, জাহিদ ভাই রাজি হলেন, নিয়ে আসতেছেন। তো এর মধ্যে উনি রাস্তা একটু মোটামুটি খালি ছিল এদিকে আসার পথটা। তো পিছনে সাধারণত যখন যাত্রীরা উঠে বা হাজব্যান্ড ওয়াইফ বলে তো কথাই নেই, টুকটাক কথাবার্তা বলে, এটা ড্রাইভার সাধারণত শোনেই। অনেকক্ষণ ধরেই তাদের মধ্যে কোনোই কথা হচ্ছে না, কোনো শব্দই নেই। তো বনেনি ক্রস করে জাহিদ ভাই একটু মানে ইন্টেনশন তাকালেন যে কি ব্যাপার। তো সাডেনলি দেখলাম যে পিছনে কিছু নাই। আবার দেখলাম যে হ্যাঁ, দুজন চুপচাপ বসে আছে। তো এই যে একটু দেখা না দেখা, উনি মনে করছেন যে ওনার মনে হয় হ্যালুসিনেশন হয়েছে বা দেখার ভুল হতে পারে। অন্য কোনো শব্দ করলেন না, উনি চালাচ্ছেন ঠিক। বাট যেহেতু রাস্তাটা একটু খালি ছিল, তেমন একটা সময় লাগলো না। বাট কাওলা ব্রিজের কিছুক্ষণ আগে ভদ্রলোক বলে উঠলেন, জাহিদ সাহেব, ব্রিজটা পার হয়ে থামেন। তখন ওনার বুকের ভিতর, বিকজ উনি তো কখনো ওনার নামটা মেনশন করে নাই, নাম্বার 1। নাম্বার 2, যে নাম যেহেতু মেনশন করে নাই, এই লোক তার নাম কিভাবে জানবে? তো উনি কোথাও মানে কোনো কথাই বলেন নাই। কাওলা ব্রিজটা পার করে উনি হাতের বাঁ দিকে গাড়িটা সাইড করলেন। সাইড করে উনি ওয়েট করতেছেন যে যাত্রীরা নামবেন। তো কিছুক্ষণ ওয়েট করলেন। তো যাত্রীরা নামলে তো অ্যাটলিস্ট দরজা খোলার শব্দ হবে বা কিছু, তারপর তার ভাড়া যেটা হয়েছে লাইক 340, তো এটা দিবে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরও কোনো শব্দ নেই। উনি আবার রিয়ার ভিউ মিররে তাকালেন, দেখেন কিছু নাই। তখন উনি আমাকে বললেন, এরশাদ ভাই, এইটা দেখে তো আমার এত কাঁপুনি শুরু হচ্ছে যে আমি কিছু বলতে পারতেছি না। গাড়ি যে চালায় সামনে নিব, আমার এরকম কিছু পাচ্ছি না আমি। মানে খুব তার মানে বডি শেক করছে, উনি মনে মনে দরদ পড়তেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, উনি সামনের দিকে তাকায় দেখে ওনার ড্যাশবোর্ডের ওপর নতুন, মানে ওনার ভাড়া হয়েছে 335, নতুন 3টে 100 টাকার নোট আর 2টা 20 টাকার, মানে 300 ড্যাশবোর্ডের ওপর রাখা। তো এটাই ছিল ঘটনা শেষে আকেশ ভাই উনি যখন একটু ধাতস্থ হয়েছেন, তখন উনি আস্তে করে ওনার গাড়ি নিয়ে ওনার বাসায় গিয়ে গাড়ি রেখে, ঠিক আজকে একটা ঘটনা না, আমার আরেকটা বলেন তাহলে পরে ঘটনা ফিরি। নেক্সট ওয়ান, এটা হচ্ছে গিয়ে রাসেল ভাই, আমার এক বড় ভাই। তো সঙ্গত কারণে আমি আমার কোনো মানে ওনাদের নাম বা এটা কিন্তু আকাশপথের ঘটনা, আমি আগেই বলে নিচ্ছি। তো ওনার নামটা মেনশন করতে চাচ্ছি না, প্লাস এয়ারলাইন্সের নামও মেনশন করব না। বাট আমি ঘটনাটা যাচ্ছি, উনি যেভাবে বলেছেন আমাকে, ওনার কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিয়েছি ঘটনাটা বলার জন্য।
তো এই যে আপনার রিসেন্ট হজ গেল, যখন হজের আপনি রিটার্ন ফ্লাইটগুলো ছিল, তখন ওনার এয়ারলাইন্স কিছু রেন্টেড এয়ারক্রাফট রেন্ট করেছিল। তো রেন্টেড এয়ারক্রাফটে উনি ছিলেন কো পাইলট। সো ইট ওয়াজ সেভ 7। তো ওনাদের ছিল জেদ্দা থেকে আপনার ঢাকাতে ড্রপ করে দিয়ে আবার এমটি এয়ারক্রাফট নিয়ে জেদ্দা যাওয়া। সো নেক্সট তো এইভাবে ওনারা আসছে এবং গিয়ে ঢাকা থেকে, আমার জাস্ট এক্স্যাক্টলি ডেটটা আমার মনে নেই, তো উনি বললেন যে আমরা রাত 11টায় টেক অফ করেছি এখান থেকে। 11টায় টেক অফ করার পরে ইউজুয়ালি ওনাদের ক্রু ছিল, লাইক উনি ছিলেন কো পাইলট, পাইলট ছিল, 2 জন ইঞ্জিনিয়ার ছিল, আর 7 জন কেবিন ক্রু, টোটাল 11। তো ওরা এখান থেকে সাধারণত কিছুক্ষণ পরে, মানে একদম যখন 39,000 ফিট আপে চলে যাওয়ার পরে অটো পাইলটে সেট করে, তো ওরা একটু মানে ঘুমানোর বা প্রিপারেশন নিছিল, মানে একটু, বিকজ ইটস লাইক 6 আওয়ার জার্নি ডাইরেক্ট ফ্লাইটে জেদ্দা। তো যাওয়ার পরে তো উনি যেটা আমাকে বলল যে ইটস লাইক 3 আওয়ার্স, তবে এখান থেকে যখন ওনারা ফ্লাই করে তখন টাইমটা কিন্তু কমতে থাকে, কারণ সৌদি আরবের সাথে সৌদি আরবেরকে আমাদের 3 আওয়ার্স পিছনে, আমরা সৌদি আরবের 3 আওয়ার্স আমরা সামনে আছি আর কি, মানে আমরা ক্লাস 6, ওরা ক্লাস 3 জিএমটি। তো বলল যে বাংলাদেশ থেকে ফ্লাই করার 3-3.5 ঘন্টা পরে, 3-3.5 ঘন্টা সাডেনলি আমার পাইলট যে উনি ঘুমার আমার মানে ঘুমানো মানে অলমোস্ট ঘুম আমি। তো হঠাৎ খেয়াল করলাম যে আমাদের স্পিড মিটার, দ্যাট ওয়াজ, ওরা তো অ্যারোনটিক্যাল মাইলে হিসাব করে, অ্যারোনটিক্যাল মাইল লাইক ইট ওয়াজ 270, উনি যেটা বললেন আর কি যে 270, তার মানে কিলোমিটার যদি আমরা হিসাব করি 510 কিলোমিটার, সেরকম, মানে 510 কিলোমিটার স্পিডে ছিল, কিলোমিটার স্পিডে ছিল। তো আমি হঠাৎ করে ঘুম চোখে দেখলাম যে আমার স্পিড মিটারের যে আমার স্পিড মিটারের যে রিডিং, ওটা 0 আর সব ঠিক আছে। রাইটে দেখতে পাচ্ছি কোথায় আছি আমরা, কোত্থেকে যাচ্ছি, বা আমার অল্টিটিউড কত, সবই আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটাই 0। তো আমি একটু ভালো করে প্রথমে আমার মনে করলাম যে আমার হয়তো চোখের ভুল, কিন্তু আমি ভালো করে নড়াচড়া বসার পরে আমি শুধু দেখলাম যে যত দূর আমার চোখ যায় রাত, ওই আলোর মধ্যে সাদা কিছু অবয়ব আমাদের এয়ারক্রাফটের বেশ দূর দিয়ে, ওরা হেডলাইট ইউজ করে, ওরা বেশ দূর দিয়ে যাচ্ছে এবং সবার হাতে একটা করে লাঠি, সবাই মানে মাথা নিচের দিকে তাকানো, এক সাইডে ওরা চলে এসেছে। তো প্রথমে ভাবছিল আমার চোখের ভুল, তারপরে ভাবলো আমার হ্যালুসিনেশন হচ্ছে, বিকজ ঘুমাই না অনেকক্ষণ, কিন্তু তারপরে দেখলাম যে না, ইটস হ্যাপেনিং। তখন আমি আমার পাইলটকে উঠাইলাম। তো পাইলটকে উঠার পরে আমার মানে ইঞ্জিনিয়ার 2 জন ছিল, ওদেরকে ডাকবে না, যারা আমরা ককপিটে ছিলাম, আমি সবাইকে মানে তুলছি, আর কেবিন ক্রুজরা তারা পিছনে ঘুমাচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার। তো উঠানোর পরে আমরা সবাই 4 জনই দেখলাম যে এরকম সবাই তাকায় আছি এবং জাস্ট দোয়া দুরুদ পড়তে যাই কিছু। আশ্চর্য বিষয়, আমাদের প্লেনটা কিন্তু ওখানে স্টপ। এইটা কিন্তু ফল ডাউন হচ্ছে না, কারণ ফল ডাউন হলে আমরা ফিল করতাম এবং আমাদের মিটারে দেখা যেত, আমাদের যত ইকুইপমেন্ট যেগুলো আছে আমরা দেখতে পারতাম, এবং কোনো কিছু হচ্ছে না। এরকম করে প্রায় 40 মিনিটস পরে আমাদের প্লেন আস্তে একটু শেক করলো। সবচেয়ে আশ্চর্য বিষয়, আমাদের যেই স্পিড আমরা চালাচ্ছিলাম, আমাদের এয়ারক্রাফট স্পিড যেটা ছিল, এবং মানে ওই স্পিডে আমাদের এই 40 মিনিটসে যত আসার কথা ছিল, উই ফাউন্ড দ্য রাইডার যে আমাদের ফ্লাইটটা কিন্তু ওই জায়গাটাই ক্রস করতেছে। এখন আমার কথা হচ্ছে এই মাঝের 40 মিনিটস যে গ্যাপ, যেখানে উই ওয়ার অল ফার্ম যে আমাদের ফ্লাইট হয়ে আছে, এটা নড়তেছে না, চলতেছে না, এটার কোনো গতি নেই, বাট আফটার 40 মিনিটস উই ফাউন্ড দ্য প্লেস উই ওয়ার সাপোজ টু ক্রস, আমরা ঠিক ওখান থেকেই যাচ্ছি কিন্তু। সো ইট ওয়াজ দ্য স্টোরি বাই হিম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম ভাই, আমি টাঙ্গাইল থেকে আসছি। আমি টাঙ্গাইল পৌরসভার তিনিওয়ালা ভবানীর একটা নামকরা ব্যক্তি, আমাদের টাঙ্গাইল পৌরসভার খুব জনপ্রিয়
উনি হচ্ছেন সুফি সাখাওয়াত হোসেন। ওনার একটা ঘটনা আমি শেয়ার করব আজকে। তো সুফি সাখাওয়াত হোসেনের ছোট ছেলের নাম শাহালি। তো ও আমাদের এলাকায় আমাদের বড় ভাইয়ের একটা মেডিসিন দোকানে আমরা বসেছিলাম। ওখানে বসা ছিল, বাই দ্য ওয়ে কথা প্রসঙ্গে ও একটা ঘটনা আমাদের বলতে শুরু করলো। শাহালি বলল যে আমার জীবনে দেখা একটা তাজ্জব ঘটনা, যে আমাদের বাড়িতে লাভ্যবানী বাড়িতে ওইখানে একদিন আব্বু মানে সাকত সাহেব ডিপ টিউবওয়েল গাড়ার জন্য লোক আনে। তারা ডিপ টিউবওয়েল গাড়ার জন্য প্রিপারেশন নেয় এবং কি তার জন্য যে টুল লাগে বা উঁচা করার জন্য যে চেয়ার লাগে, তো চেয়ার দিয়ে কাজ শুরু করলেও যখন পাইপের উচ্চতা বেড়ে যায় তখন একটা ছোট টুলের প্রয়োজন হয়। সেই ডিপ টিউবওয়েল ওয়ার্কাররা শাহালিকে বলে যে তুমি আমাদেরকে একটা ছোট টুল বা মুড়া এনে দাও। তো শাহালি ঘরের ভিতরে যে একটা টুল দেখে ছোট, যে টুলের উপর সুফি মামা আগরবাতি মোমবাতি রাখত, প্রতিদিনই জ্বালাতো, সেই টুলটা কোনো ছোট ছেলে, ও তখন প্রাইমারিতে পড়তো, তো কোনো কিছু না মনে করে ওই টুলটা এনে ও কল শ্রমিকদের দেয় যাতে তারা কাজ করতে পারে। তো কল শ্রমিক কাজ শুরু করে এবং তাদের কাজ যথারীতি চলে, এমন পাইপ ওঠাচ্ছে নামাচ্ছে, পানিও পড়তেছে। তো এইভাবে তারা কাজ সম্পন্ন করার পরে ওই সময় আবার সুফি সাহেব বাড়িতে ছিলেন, উনি বাইরে ছিলেন। তো কাজ সম্পন্ন করার পরে তারা কল পাইপের সাথে সেট দেওয়ার পরে চেক দেওয়ার জন্য কলটা চাপ দেয়। অনেক চাপাচাপির পরে তারা পানি পায় না, শুধু মানে চাপতেছে ঠিকই, বাতাস আসতেছে কিন্তু কোনো রকম পানি উঠতেছে না। তো তারা মানে প্রচণ্ড রকম তাজ্জব হয়ে গেল, এটা কিভাবে সম্ভব যে আমরা পানি বের করে বালু ফেলে পানির সাথে বালু ফেলে আমরা পাইপ দাঁড়ছি এবং কি টিউবওয়েল সেট দিচ্ছে, এই টিউবওয়েলে কেন এখন পানি উঠতেছে না, এটা তারা হিসাব মিলাইতে পারল না। ইন মিন টাইম সুফি সাহেব বাড়িতে আসছে, আসার পরে সুফি সাহেবকে বলতেছে যে হুজুর আমাদের টিউবওয়েলে তো পানি উঠতেছে না। তখন সুফি সাহেব বলে পানি না ওঠার কি কারণ? তখন বলল যে আমাদের সাইটে সেট কোনো সমস্যা নেই, এই কারণটাই আমরা বুঝতে পারতেছি না, এটার কারণ কি। তো উনি বলল যে ঠিক আছে তোমরা একটু ওয়েট করো, আমি একটু ঘর ঘুরে আসি।